আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত আমাদের বায়োলজি ক্লাসে। আজকে আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের লাস্ট লেকচার করব এবং দেখো খুবই ইন্টারেস্টিং একটা লেকচার, তাই না? দেখো ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং সাথে সাথে ইম্পর্ট্যান্ট, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ওকে, ডিএনএ অণুর প্রতিলিপন। ডিএনএ অণুর প্রতিলিপন বা এটাকে আমরা ইংলিশে বলছি এটাকে আমরা ইংলিশে বলছি রেপ্লিকেশন। ওকে, তাহলে কি এই রেপ্লিকেশনটা কি? ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ থেকে, যদি আমরা খুব সহজ ভাষায় বলি, ডিএনএ থেকে ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হওয়া, অর্থাৎ একটা নতুন ডিএনএ তৈরি হওয়া পুরনো একটা ডিএনএ থেকে। ঠিক আছে, তার মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, এইটাকে আমরা বলছি কি? রেপ্লিকেশন। এই প্রসেসটাকে আমরা বলছি রেপ্লিকেশন। ওকে, তাহলে যদি আমরা সংজ্ঞা হিসেবে বলতে যাই তাহলে বলবো যে যে প্রক্রিয়ার মাধ্যমে একটি ডিএনএ থেকে, পুরনো ডিএনএ থেকে একটা নতুন ডিএনএ তৈরি হয় তাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ওকে, বা ডিএনএ প্রতিলিপন। এখন দেখো যে তিনটা অনুকল্প, অর্থাৎ ডিএনএ যে রেপ্লিকেশন হয় কিভাবে হয়, ডিএনএ থেকে আবার ডিএনএ তৈরি হয় কিভাবে, কোন প্রসেসে। তো এখানে তিনটা অনুকল্প আছে, অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিজ্ঞানী তারা বিভিন্ন অনুকল্পগুলো প্রদান করেছেন এবং এর মধ্যে আবার কোনোটা সঠিক না, পরবর্তীতে বিবেচিত হয়েছে। এখন দেখো যে আমরা যদি বলি যে কী কী সেগুলা: সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল এবং বিচ্ছুরণশীল। ঠিক আছে, সংরক্ষণশীল বলতে তাহলে কি বোঝায়? এখন যদি আমরা দেখি তাহলে খেয়াল করো, সংরক্ষণশীল। তো সংরক্ষণশীলটা আসলে কেমন হবে? এটা যদি একটা ডিএনএ হয়, ডিএনএ স্ট্র্যান্ড, তাহলে খেয়াল করো এইখান থেকে ডিএনএ তৈরি হবে এবং তার একটা হবে নতুন, পুরোপুরি নতুন, এবং আরেকটা হবে কি? পুরোপুরি পুরনো। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এটা কি? সম্পূর্ণ পুরনো, অর্থাৎ পুরনো। এটা হচ্ছে পুরনো স্ট্র্যান্ড আর এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা স্ট্র্যান্ড। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছি যে এখানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে একটা ডিএনএ সম্পূর্ণ নতুন এবং পুরোপুরিভাবে পুরনো একটা ডিএনএ থেকে এই ডিএনএটা তৈরি হয়। দুইটা স্ট্র্যান্ডই নতুন, দুইটি স্ট্র্যান্ড। তাহলে নতুন হচ্ছে দুইটি স্ট্র্যান্ড, পুরনো হচ্ছে দুইটা স্ট্র্যান্ডই পুরনো, অর্থাৎ দুইটা যে সূত্র, দুইটা স্ট্র্যান্ড পুরনো। ওকে, এখন দেখি যে অর্ধ সংরক্ষণশীল। খেয়াল করো, এটাকে আমি একটু মার্ক করেছি, তাই না? তার মানে অর্ধ সংরক্ষণশীল যেটা, সেটাকেই বলা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য অনুকল্প। এটাকে বলা হয় সেমি কনজারভেটিভ হাইপোথিসিস। এখন সেমি কনজারভেটিভটা কোনটা আমরা যদি দেখি কিভাবে হয় সেমি কনজারভেটিভ। তো খেয়াল করো, মনে করো এটা ডিএনএ। তো এই পুরনো ডিএনএ বা মাতৃ ডিএনএ, এটাকে যদি আমরা মাতৃ ডিএনএ বলি, মাতৃ ডিএনএ, এটাও যদি হয় মাতৃ ডিএনএ, তাহলে আমরা দেখো যে এইখান থেকে যে দুইটা ডিএনএ পাবো তার একটা হবে নতুন এবং আরেকটা হবে পুরনো। অর্থাৎ এখানে একটা নতুন এবং আরেকটা স্ট্র্যান্ড সম্পূর্ণ পুরনো। খেয়াল করো, এটা নতুন স্ট্র্যান্ড এবং এই স্ট্র্যান্ডটা হচ্ছে নতুন স্ট্র্যান্ড। তার মানে আমরা দেখতে পাচ্ছি সেমি কনজারভেটিভ যেটা হাইপোথিসিস, যেটা সেখানে একটা মাতৃ ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়, এর মধ্যে দেখতে পাচ্ছি একটা স্ট্র্যান্ড মাতৃ ডিএনএ থেকে আসছে এবং তার যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড সেটা পুরোপুরি সম্পূর্ণ একটা নতুন স্ট্র্যান্ড। ঠিক ওই রকমভাবে দুইটা আমরা ডিএনএ পাবো। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল। আমরা একটু মনে রাখবো এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেহেতু এটা সঠিক, পরবর্তীতে কি হয়েছে? সঠিকভাবে প্রমাণিত হয়েছে, সঠিক বলে প্রমাণিত হয়েছে এই সেমি কনজারভেটিভ হাইপোথিসিস। এখন যদি আসি যে বিচ্ছুরণশীল, তাহলে বিচ্ছুরণশীলটা খেয়াল করো, এখানে যদি একটা মাতৃ ডিএনএ থাকে, একটা মাতৃ ডিএনএ বিভিন্ন অংশ, তো আমরা যদি বলি যে এই অংশটুকু
এই অংশটুকু, তো এই অংশটুকু পুরনো এবং তার কমপ্লিমেন্টারি একটা নতুন স্ট্র্যান্ড এরই সাথে যুক্ত হয়ে গিয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এই অংশটুকু এসেছে পুরনো বা মাতৃ ডিএনএ থেকে। ঠিক আছে, তার মানে অর্থাৎ যে কোনো একটা অংশ থেকে খণ্ডভাবে পুরনো ডিএনএ আসবে এবং বাকি অংশটা কি হবে, নতুন স্ট্র্যান্ড দ্বারা পূরণ হবে বা কমপ্লিমেন্টারি, এটাকে আমরা বলছি নতুন স্ট্র্যান্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে পুরনো স্ট্র্যান্ড। ওকে, তাহলে দেখো যে বিচ্ছুরিত হচ্ছে, অর্থাৎ এই অংশ থেকে খণ্ডভাবে যুক্ত হয়ে এখানে চলে এসেছে এবং তার পরিপূরক স্ট্র্যান্ড ডিএনএ তৈরি করে ফেলেছে। তো এই প্রসেসটাকে বলা হয় বিচ্ছুরণশীল। ওকে, তার মানে আমরা দেখতে পেলাম যে ডিএনএ প্রতিলিপন এটা হয় তিনটা পদ্ধতিতে, খেয়াল করো, বা তিনটা অনুকল্প আবিষ্কার হয়েছে। একটা হচ্ছে সংরক্ষণশীল, অর্থাৎ সংরক্ষিত হবে, অর্থাৎ পুরোপুরি নতুন একটা ডিএনএ তৈরি হবে, এবং একটা পুরনো থেকে পুরোপুরি নতুন, এটা হচ্ছে সংরক্ষণশীল। এবং অর্ধ সংরক্ষণশীল যেটা, এবং সবচেয়ে গ্রহণযোগ্য মডেল যেটা, সেখানে মাতৃ ডিএনএ থেকে দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে তার প্রত্যেকে তার নতুন স্ট্র্যান্ড তৈরি করবে, যেগুলো কি কমপ্লিমেন্টারি। মাতৃ ডিএনএ কমপ্লিমেন্টারি বা আমরা বলতে পারি পরিপূরক। ঠিক আছে, পরিপূরক। ওকে, তো এই ছিল আমাদের ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস বা পদ্ধতি। এর মধ্যে আমরা সেমি কনজারভেটিভটা একটু বিশেষভাবে খেয়াল করব, কারণ এটা হচ্ছে স্বীকৃত। ওকে, তারপরে দেখো যে যদি আমরা প্রতিলিপনের আসলে ইতিহাস জানি, তাহলে এখানে আমাদের কিছু বিষয় জানতে হবে। দেখো, মেসেনসন আর হচ্ছে স্টাহল, তারা কত সালে? 1958 সালে। কোথায়? ই কোলাই ব্যাকটেরিয়াতে। কোন ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে এস্চেরিশিয়া কোলাই। এই ব্যাকটেরিয়াতে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা বা অনুকল্পটা সর্বপ্রথম প্রমাণ করেন। তার মানে এই অর্ধ সংরক্ষণশীল অনুকল্প কে প্রমাণ করেন? মেসেলসন এবং স্টাহল 1958। কোথায়? ই কোলাই নামক ব্যাকটেরিয়াতে। ওকে, দেখো এরপরে সুয়েকা কোথায় এটা প্রমাণ করেন? মানব হেলাকোষে, অর্থাৎ মানুষের হেলাকোষ, এটা একটা ক্যান্সার কোষ। তারপরে সাইমন কোথায় এটা লক্ষ্য করেন বা প্রমাণ করেন? আমরা বলতে পারি উনি বলেছেন যে ক্লামাইডোমোনাস শৈবালে এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ প্রতিলিপিত হয়। ওকে, তারপরে দেখো যে রেপ্লিকেশনের স্থান, অর্থাৎ রেপ্লিকেশন বা প্রতিলিপন কোথায় ঘটে থাকে। তো আমরা যদি বলি আদিকোষের ক্ষেত্রে, দেখো আদিকোষের ক্ষেত্রে এটার গতি বেশি এবং কোথায় ঘটে? এক স্থানে, অর্থাৎ যে কোনো একটা জায়গায়, ডিএনএ যে কোনো একটা জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হবে। তো আমরা যদি বলি কেমন আদিকোষের ক্ষেত্রে, খেয়াল করো, এটা যদি ডিএনএ হয়, ডিএনএ স্ট্র্যান্ড, তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় এটা শুরু হয়েছে। এটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ম। আদি কোষে ডিএনএ, আদিকোষের ডিএনএতে আমরা এরকম দেখতে পারবো একটা জায়গায়, অর্থাৎ একটা পয়েন্টে রেপ্লিকেশন শুরু হয়েছে। ডিএনএ রেপ্লিকেশন। ওকে, তারপরে দেখো যে আমরা যদি প্রকৃত কোষে দেখি, তাহলে দেখো এটার গতি অনেক কম, মানে এটা খুব কম বা ধীরে রেপ্লিকেশন প্রসেসটা সম্পন্ন হয়, অর্থাৎ এখানে অনেক ফাংশন রয়েছে, তাই না? আচ্ছা, দেখো একাধিক স্থানে, যেহেতু এটার গতি কম, সেহেতু একাধিক স্থানে শুরু হতে হবে। কারণ আমরা জানি যে এই যে ডিএনএ সংখ্যা তো কম নয়, ডিএনএ তো সংখ্যা অনেক, তো রেপ্লিকেশন যদি একটা জায়গাতেই হতো, তাহলে এটা প্রসেসটা সম্পন্ন হতে অনেক সময় লেগে যেত। তো সেই কারণে এটা একাধিক স্থানে এটা শুরু হয়। এবং ড্রসোফিলাতে খেয়াল করো কত জায়গায়, প্রায় বলছে 50,000 জায়গায় একসাথে শুরু হয়। ওকে, তো আমরা যদি প্রকৃত কোষের ক্ষেত্রে দেখে থাকি, তাহলে বিষয়টা এরকম হবে। এখানে রেপ্লিকেশন শুরু হয়েছে, এখানে রেপ্লিকেশন শুরু হয়েছে, এখানে রেপ্লিকেশন শুরু হয়েছে। ঠিক আছে, দেখো বিভিন্ন জায়গাতে ডিএনএ প্রকৃত কোষে ডিএনএ, তো ডিএনএ বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। কয়টা জায়গাতে? এখানে
তিনটা জায়গাতে এই যে রেপ্লিকেশন শুরু হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে একাধিক স্থানে হয়। একটা এক্সাম্পল দেওয়া আছে যে তোমাদের আইডিয়া করার জন্য আসলে একসাথে কত জায়গাতে শুরু হতে পারে, 50,000 জায়গাতে, ড্রসোফিলাতে। ঠিক আছে, ফ্রুট ফ্লাই যেটাকে আমরা বলি। আচ্ছা, তো এই প্রকৃত কোষের ক্ষেত্রে এই যে বিভিন্ন জায়গাতে তৈরি হচ্ছে, এটা কেমন দেখতে দেখো, ফোস্কার মতো, তাই না? ফোস্কার মতো, ফোস্কার মতো দেখাচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে ফুলে ফুলে গিয়েছে। তো এটাই ছিল আমাদের রেপ্লিকেশনের স্থান, অর্থাৎ প্রকৃত কোষের ক্ষেত্রে কেমন, আদি কোষের ক্ষেত্রে কেমন, এই একটু মনে রাখবে। এবং এটা খেয়াল রাখবে যে প্রকৃত আদি কোষের ক্ষেত্রে এটার গতি বেশি, অর্থাৎ একটা স্থানে শুরু হয়, এই জন্য গতি বেশি, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবং তাদের ক্রোমোজোম বা ডিএনএও কম পরিমাণে থাকে। আচ্ছা, আর প্রকৃত কোষের ক্ষেত্রে এরা একাধিক স্থানে শুরু হবে, যেহেতু অনেক ডিএনএ, অনেক ক্রোমোজোম একাধিক স্থানে যদি শুরু না হয় তাহলে এটা সম্পূর্ণ হতে অনেক সময় লাগবে। ওকে, এরপরে আসি যে প্রয়োজনীয় উপকরণ, অর্থাৎ ডিএনএ অণু প্রতিলিপনের জন্য কি কি উপাদান প্রয়োজন, না থাকলে হবেই না। তো সেই উপাদানগুলো আমরা দেখি। যে খেয়াল করো, একটা ছাঁচ লাগবে, অর্থাৎ টেমপ্লেট। টেমপ্লেট, একটা টেমপ্লেট লাগবে, তাই না? ওকে, তারপরে কি লাগবে? নিউক্লিওটাইড ট্রাইফসফেট। কি কি হতে পারে? এটিপি হতে পারে, যেহেতু ডিএনএ এর জন্য তাই আমরা ডি লিখব, ডি এটিপি। ডি হতে পারে জিটিপি, এক্সেট্রা। ঠিক আছে, এক্সেট্রা। তাহলে এই যে নিউক্লিওটাইড ট্রাইফসফেট এগুলো থাকে, এগুলো কি হয়? এগুলো থেকে আসলে মূলত শক্তি পাওয়া যায় বা শক্তির সাপ্লাই পাওয়া যায়। দেখো, বন্ড সৃষ্টির জন্য শক্তি, অর্থাৎ একটা বন্ধন তৈরি হতে গেলে সেখানে শক্তি লাগবে। তো শক্তিটা কোথা থেকে আসবে? ওই যে শক্তিটা আসবে এটিপি থেকে। এটিপি ভেঙে গিয়ে শক্তি নির্গত করবে, এডিপি হবে, প্লাস ইনঅর্গানিক ফসফেট হবে, প্লাস আমরা জানি এনার্জি বা শক্তি তৈরি হবে। ঠিক আছে, তো ওই শক্তি দিয়ে বন্ড সৃষ্টি হবে। আচ্ছা, তারপরে দেখো যে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম। তো রেপ্লিকেশন কমপ্লেক্স, এখন রেপ্লিজোম কিছু উপাদানকে, হতে পারে এনজাইমস বা প্রোটিন, এই কিছু উপাদানকে একসাথে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম। অনেক সময় আসে রেপ্লিজোম কি, তখন তুমি কি বলবে যে রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় এনজাইম বা প্রোটিন এগুলাকে একসাথে বলা হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম। তাহলে রেপ্লিকেশন কমপ্লেক্সের মধ্যে কি কি আছে এবং এদের কাজ কি আমাদের জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। স্টার্ট, ঠিক আছে, এই চারটা স্টার্ট। কেন? দেখো, আমরা নাম জানবো যে কি কি রেপ্লিকেশন কমপ্লেক্স আছে এবং কাজ, তারা আসলে রেপ্লিকেশনে কি কাজ করে। তো টপো আইসোমারেজ, এটার কাজ কি? অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে, এই যে ডিএনএ আমরা জানি ডাবল হেলিক্স, কি ডাবল হেলিক্স এবং পেঁচানো থাকে, দ্বিসূত্রক, দ্বিতন্ত্রী। তাহলে এই পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে কে? এই টপো আইসোমারেজ। অতিমাত্রায় যে পেঁচানো অংশ, সেখান থেকে এটাকে জট ছাড়াই, আমরা বলতে পারি জট ছাড়ানোর কাজে এটা কাজ করে। তারপরে দেখো ডিএনএ হেলিকেজ। তো আমরা জানি যে ডিএনএ ডাবল হেলিক্স, তাই না? ডাবল হেলিক্স। তো এই যে ডাবল হেলিক্সকে ভাঙার জন্য একদম মাঝ বরাবর হেলিক্সটাকে আমরা দুই ভাগে ভাগ করব। তো মাঝ বরাবর ভাঙার জন্য কি লাগবে? একটা এনজাইমস লাগবে। তো ওই এনজাইমটা কি? হেলিকেজ। অর্থাৎ এটা ডিএনএর যে হেলিক্স আছে, হেলিক্সটাকে মাঝ বরাবর ভেঙে আলাদা দুইটা স্ট্র্যান্ড বা হেলিক্সে পরিণত করবে। দেখো, রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্সে প্যাচগুলো খুলে যায়, সেটা হচ্ছে হেলিকেজ। এ দিয়ে মনে রাখবা যে হেলিক্সের প্যাচ খুলে দেয়, এই জন্য এটাকে আমরা বলছি হেলিকেজ। তোমরা জানো হেলিকেজ, তোমরা জানো এজ কোথায় যুক্ত হয়? যেখানে এনজাইমস আছে তার শেষে এজ যুক্ত থাকে। ওকে, আচ্ছা, তাহলে দেখো ডিএনএ পলিমারেজ, তাই ডিএনএ পলিমার থেকে এর সাথে এস যুক্ত হয়ে ডিএনএ পলিমারেজ, এটা একটা এনজাইমের নাম। তাহলে বুঝতে পারছো কি কাজ করবে? পলিমার তৈরি করবে, তাই না? পলিমার তৈরি করবে। কিসের পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। অর্থাৎ একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা, এইভাবে যুক্ত করে এগুলো কি তৈরি করবে? স্ট্র্যান্ড তৈরি করবে, পরিপূরক নতুন চেইন গঠন করবে। বা ডিএনএর যে নতুন স্ট্র্যান্ড আমরা বললাম তৈরি হয়, একটা পুরনো স্ট্র্যান্ড, একটা নতুন স্ট্র্যান্ড, ওই নতুন স্ট্র্যান্ডটা তৈরি করার দায়িত্ব কে নেয়? ডিএনএ পলিমারেজ।
ঠিক আছে। এবং আরেকটা কাজ করে, এটা প্রুফ রিডিং করে। অর্থাৎ প্রুফ রিড মানে কি, কোনো কিছু একটা প্রসেস সম্পন্ন করার পর ওখানে কি ভুল হলো কিনা, ওখানে কি কোনো ভুল হয়েছে কিনা সেটা আবার দেখা। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রুফ রিডও করে। এখন ডিএনএ পলিমারেজ বিভিন্ন ধরনের হয়, দেখো 1 হতে পারে, ডিএনএ পলিমারেজ 2 হতে পারে, ডিএনএ পলিমারেজ 3 হতে পারে। ওকে, এখন দেখো সিঙ্গেল স্ট্র্যান্ড, নেক্সট ওয়ান, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এটাকে সংক্ষেপে বলা হয় এসএসবিপি। এটা ইলাবোরেশনটাও ইম্পর্ট্যান্ট, এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এবং কোথায় এটা কাজ করে, এটা ডিএনএ রেপ্লিকেশনে কাজ করে। দেখো কি কাজ করে, ওই যে হেলিক্স যে আলাদা হয়ে গেল, ডিএনএ হেলিক্স দুইটা আলাদা হয়ে গেল, তো এই হেলিক্স যেন পুনরায় পেঁচানো অবস্থায় না চলে আসে, এজন্য এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এই প্রত্যেকটা হেলিক্সে যুক্ত থাকে, এইভাবে যুক্ত থাকে যেন তারা আলাদাই থাকে, একসাথে যেন আবার হয়ে না যায়, এজন্য এটা কাজ করে। দেখো একক স্ট্র্যান্ডে যুক্ত থাকে যেন পুনরায় এরা পেঁচিয়ে না যায়, অর্থাৎ পুনরায় এদের একটা টেন্ডেন্সি থাকে পুনরায় আবার পেঁচিয়ে যাওয়ার। তো এই জন্যই এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, নাম দেখো সিঙ্গেল স্ট্র্যান্ড অর্থাৎ একক স্ট্র্যান্ড বা সূত্র, তার সাথে যুক্ত থাকবে বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ ওই স্ট্র্যান্ডের সাথে এরা যুক্ত থাকবে, এবং যুক্ত থেকে কি হবে, যেন এরা পুনরায় পেঁচিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবে। ওকে, আরএনএ প্রাইমেজ, আরএনএ প্রাইমেজের কাজ কি, আরএনএ প্রাইমারকে সূত্রের প্রান্তে যুক্ত করা। অর্থাৎ আরএনএ প্রাইমার হচ্ছে একটা অল্প নিউক্লিওটাইডের বা অল্প সিকোয়েন্সের আরএনএ। ঠিক আছে, এটা একটা আরএনএ। তো আরএনএ প্রাইমেজ এটা কি করে, আরএনএ প্রাইমারকে সূত্রকের প্রান্তে, ডিএনএ সূত্রকের প্রান্তে যুক্ত করে। আরএনএ প্রাইমার ছাড়া কিন্তু ডিএনএ প্রতিলিপন হবে না। আরএনএ প্রাইমারকে সে শুরু হিসেবে ধরে আস্তে আস্তে ডিএনএ তৈরি করতে শুরু করবে। তো এই জন্য আরএনএ প্রাইমার খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এই আরএনএ প্রাইমার যুক্ত করে কে, আরএনএ প্রাইমেজ, এই যে নামের শেষে এজ। ওকে, তার মানে এটা একটা এনজাইম। দেখো লাইগেজ, লাইগেজ এনজাইম কি করবে আমরা একটু পরে জানবো। যে ডিএনএ যখন প্রতিলিপন হয়, একটা হয় কমপ্লিট স্ট্র্যান্ড, অর্থাৎ একটা স্ট্র্যান্ড এমন হয় যে যেটার কোনো মাঝখানে কোনো গ্যাপ নাই, অর্থাৎ কন্টিনিউয়াস। ঠিক আছে, চলনশীল, কন্টিনিউয়াস এটা। কিন্তু ঠিক অপোজিট যে স্ট্র্যান্ড, সেখানে কি হয়, খণ্ড খণ্ড হয়ে ডিএনএ প্রতিলিপন হয়, অর্থাৎ এক জায়গায় অল্প আরেক জায়গায় অল্প, তাহলে খণ্ড খণ্ড করে প্রতিলিপন হয়। এই প্রত্যেকটা খণ্ডকে বলা হয় ওকাজাকি খণ্ড বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ঠিক আছে, তো এই ফ্র্যাগমেন্ট থাকলে তো ডিএনএ হলো না, তো এগুলাকে একসাথে করার দরকার হয়, এজন্য এরা কী করে দেখো কাজ করে। তো লাইগেজটা কী করাবে, জোড়া লাগাবে, লাইগেজটা জোড়া লাগাবে। লাইগেজ এনজাইম জোড়া লাগায়, অর্থাৎ ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে লাইগেজ এনজাইম গঠন, লাইগেজ জোড়া লাগিয়ে কি তৈরি করবে, একটা কমপ্লিট স্ট্র্যান্ড তৈরি করবে। আচ্ছা, এরপরে আসি যে ডিএনএ রেপ্লিকেশনের ধাপ সমূহ, অর্থাৎ কি কি ধাপ রয়েছে এবং কি কি ধাপের মাধ্যমে ডিএনএ রেপ্লিকেশনটা হয়। খেয়াল করো যে দুটি স্ট্র্যান্ডকে, 1 নম্বর ধাপ কি, দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। প্রথমে কি হবে, সেপারেশন, অর্থাৎ আমরা জানি ডিএনএ কেমন অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে, ডাবল হেলিক্স, তাই না? তাহলে এটার রেপ্লিকেশন হতে গেলে আগে কি হতে হবে, এই ডাবল হেলিক্সটাকে পৃথক হতে হবে, অর্থাৎ যদি আমরা দেখি এরকম এই স্ট্র্যান্ডটাকে খুলে যেতে হবে, ঠিক আছে। তো এটার জন্য এটাকে আমরা বলছি কি, পৃথকীকরণ। এটাকে আমরা বলছি ডিএনএ দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ, অর্থাৎ এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, আর এটা আরেকটা স্ট্র্যান্ড। ঠিক আছে, দুইটা স্ট্র্যান্ড, তো পৃথকীকরণ এটা হচ্ছে প্রথম ধাপ। এখন খেয়াল করো, প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে আমরা বিস্তারিত পড়ব, কিন্তু বিস্তারিত পড়ার আগে আমরা জাস্ট কিওয়ার্ড পড়ব। কিওয়ার্ড পড়লেই কিন্তু আমাদের হয়ে যায়, বিস্তারিত পড়বা বোঝার জন্য পড়তে হবে, বাট কিওয়ার্ডগুলো যদি আমরা জানি তাহলে আমাদের আর এক্সট্রা করে প্রেশার নিতে হবে না। কিওয়ার্ডগুলো তোমার যদি মাথায় থাকে, তুমি অটোমেটিক বিষয়টা বুঝে থাকলে নিজে নিজেই এটা তুমি লিখতে পারবে, তোমার ভাবার দরকার হবে না। দেখো, তো কিওয়ার্ডগুলো আমরা প্রথম কিওয়ার্ড যদি দেখি, অরিজিন অফ রেপ্লিকেশন, যেটাকে বলা হয় অরি। ঠিক আছে, যেটাকে বলা হয় অরি। আচ্ছা, তো অরিজিন অফ রেপ্লিকেশনকে বলা হয় ORI, ORI।
অরি, ঠিক আছে। অর্থাৎ এই যে অরি বা অরিজিন অফ রেপ্লিকেশন, এই প্রান্তে কি হবে, রেপ্লিকেশনের শুরু হবে, রেপ্লিকেশনটা শুরু হবে, ঠিক আছে। অরিজিন মানে শুরু হওয়া। তারপরে দেখো ফর্ক বা রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক। তো রেপ্লিকেশন ফর্কটা কি খেয়াল করো, ফর্ক মানে এই যে এরকম একটা অংশ, খেয়াল করো এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক, ওকে। রেপ্লিকেশন ফর্ক অর্থাৎ ওয়াইয়ের মতো অংশ, কেমন ওয়াইয়ের মতো, আমরা যদি দেখি তাহলে এটা ওয়াইয়ের মতো অংশ, তাই না, অনেকটা ওয়াই শেপড। তো রেপ্লিকেশন ফর্ক এটাকে বলা হচ্ছে। এরপরে দেখো যে টপো আইসোমারেজ, টপো আইসোমারেজ এটার একটা কাজ আছে। তো আদিকোষের ক্ষেত্রে এটা আবার গাইরেস, প্রকৃত কোষের ক্ষেত্রে টপো আইসোমারেজ, কিন্তু আদিকোষের ক্ষেত্রে সেম এনজাইম সেম কাজটা করে কে গাইরেস এনজাইম। তো এটার কাজ কি দেখো, যে প্যাচ তৈরিতে বাধা দেয়। এই যে টপো আইসোমারেজ আমরা বললাম আগের স্লাইডে, খেয়াল করো এই যে টপো আইসোমারেজ কি করে, অতিমাত্রায় প্যাঁচানো অবস্থা থেকে এটাকে মুক্ত করে, প্যাচ তৈরিতে বাধা দিবে, ওকে। তারপরে দেখো যে এটা প্যাচ তৈরিতে বাধা দেয়, আমাদের একবার পড়লেই হয়ে গেল। অ্যান্ড নেক্সট ওয়ান এসএসবিপি, পৃথকীকৃত স্ট্র্যান্ড দুটিতে যুক্ত হয়ে যায়, এইচ বন্ড তৈরি হতে দেয় না। অর্থাৎ দেখো এই যে দুইটা আমরা পৃথক করলাম, স্ট্র্যান্ড পৃথক করলাম, এদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড ছিল, তাই না, হাইড্রোজেন বন্ড ছিল, এইচ বন্ড। মনে করো এখানে যদি এ হয় তাহলে এই দুইটার মাঝখানে দ্বিবন্ধন হয়ে এখানে হবে টি, তাই না। আবার যদি এটা হয় জি গুয়ানিন, তাহলে এখানে তিনটা বন্ড হয়ে এখানে হবে কি সাইটোসিন। তো এই যে হাইড্রোজেন বন্ডগুলো ছিল এগুলো কিন্তু পরে আর থাকবে না, এগুলো কিন্তু আর থাকবে না। তো এগুলো কি হবে, ভেঙে যাবে। তো এই ভেঙে যাওয়া স্ট্র্যান্ড বা হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ড যেন পুনরায় জোড়া না লাগে, এই কাজটা করে কে এসএসবিপি প্রোটিন। কিভাবে, এই প্রত্যেকটা জায়গাতে সে এসে যুক্ত হয়, প্রত্যেকটা স্ট্র্যান্ডে সে এসে যুক্ত হয় এবং পুনরায় এই হাইড্রোজেন বন্ড তৈরি হতে বাধা দেয়। এটা হচ্ছে এসএসবিপির কাজ। আচ্ছা, তারপরে দেখো রেপ্লিকেশন বাবল, অর্থাৎ ওই যে আমরা দেখলাম যে রেপ্লিকেশনের সময় কি হয়, যে বাবলের মতো একটা স্ট্রাকচার তৈরি হয়, এই যে বাবলের মতো ফুসকা বা রেপ্লিকেশন বাবল, রেপ্লিকেশন বাবল, বাবলের মতো তৈরি হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন বাবল, ওকে। তাহলে এটাই হচ্ছে, বা আমরা যদি এখানে আবার দেখতে যাই, এগুলো বাবলের মতো অংশ, প্রত্যেকটা জায়গাতে রেপ্লিকেশন শুরু হয়েছে, জন্য আমরা এটাকে বলছি যে রেপ্লিকেশন বাবল। আচ্ছা, এরপরে দেখো যে পরের ধাপটা কি, সেটা হচ্ছে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম পৃথকীকরণ, ডিএনএ কি হবে, পৃথকীকৃত হবে, অর্থাৎ দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে যাবে। তারপরে দেখো পরিপূরক স্ট্র্যান্ড তৈরি হবে, তার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, পরিপূরকের কি ইংরেজি আমরা বলতে পারি কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, ঠিক আছে। তো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হবে। তো ডিএনএ দেখো কি, এখানে আমাদের কিওয়ার্ডগুলো লাগবে, সেগুলো হচ্ছে ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, অর্থাৎ ডিএনএ পলিমারেজ। আমরা ওখানে কি পড়েছিলাম, ডিএনএ পলিমারেজের কাজ কি, পলিমার তৈরি করা, অর্থাৎ নিউক্লিওটাইড যে ছিল, একটা নিউক্লিওটাইড মনোমার যদি আমরা বলি, তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত করলে সেটা হয়ে যাবে পলিমার। তবে এই কাজটাই করে কে, ডিএনএ পলিমারেজ। অর্থাৎ নতুন স্ট্র্যান্ড তৈরির জন্য এরা কাজ করে, এবং স্ট্র্যান্ডের অভিমুখ কি হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নতুন স্ট্র্যান্ডের অভিমুখ সব সময় কি হবে, 5 প্রাইম টু 3 প্রাইম অলওয়েজ। রেপ্লিকেশনের সময় ডিএনএ, নতুন ডিএনএ বা কমপ্লিমেন্টারি যে স্ট্র্যান্ড, তার অভিমুখ হবে কি কোন দিকে, 5 প্রাইম টু 3 প্রাইম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আরএনএ প্রাইমেজ, আরএনএ প্রাইমার তৈরি করে, ওই যেটা আমরা বললাম, এবং এটা কোথায় তৈরি করে, সম্পূরক স্ট্র্যান্ড তৈরির সময় এই ঘটনাটা ঘটে। ডিএনএ পলিমারেজ একটির পর একটি নিউক্লিওটাইড যুক্ত করে এবং শেষ পর্যায়ে আরএনএ প্রাইমারকে সরিয়ে দেয়। যখন রেপ্লিকেশন হয়ে গেল তখন কিন্তু আরএনএ প্রাইমার দরকার নেই, কারণ আমরা রেপ্লিকেশন করছি কার, ডিএনএ। তো সেখানে যদি আরএনএ প্রাইমার থাকে বা আরএনএ থাকে, তাহলে সেটা তো ক্ষতির বিষয়। তো এই আরএনএ প্রাইমারটাকে সরিয়ে দিতে হবে, আরএনএটাকে সরিয়ে দিতে হবে। তো এই কাজটা করে কে, ডিএনএ পলিমারেজ। এবং এটা কোন পর্যায়ে ঘটে, যখন শেষ হয়ে যায় সে পর্যায়ে ঘটে। লিডিং স্ট্র্যান্ড ও ল্যাগিং স্ট্র্যান্ড। আচ্ছা,
তো এটা আমরা দেখব যে ডিএনএর একটা স্ট্র্যান্ডকে বলা হচ্ছে লিডিং এবং আরেকটা স্ট্র্যান্ডকে রেপ্লিকেশন যেটা নতুন হবে ওইটাকে বলা হচ্ছে লিডিং এবং আরেকটাকে বলা হচ্ছে ল্যাগিং। এবং ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ওই যে খণ্ড খণ্ড হয়ে যে ডিএনএ রেপ্লিকেশনটা হয় এটাকে বলা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকে, তাহলে দেখো যে আমরা যদি একটা ছবির মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে কেমন হবে। দেখো ডিএনএ রেপ্লিকেশন, তো এই যে ডিএনএটা ভেঙে গেল, ডিএনএ দুইটা স্ট্র্যান্ডে ভেঙে গেল, ভেঙে যাওয়ার কাজটা কে করলো? ডিএনএ। দেখো টপো আইসোমারেজ এখানে আছে, আর এই যে এই জায়গাতে যুক্ত আছে কে? এই যে একদম ওয়াইয়ের মতো একটা অংশ না, আমরা বলতে পারছি ওয়াই। তো ওয়াই, এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এই গঠনটাকে ওয়াইয়ের মতো স্ট্রাকচারটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এখানে কে যুক্ত থাকে? হেলিকেজ। হেলিকেজটা এই ফর্কটাকে তৈরি করে এবং এই হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে থাকে, ঠিক আছে। আর টপো আইসোমারেজ কি করে? এই যে পেঁচানো অবস্থাটাকে সে সোজা করে, সোজা করে দেয়। ওকে, তারপরে দেখো যে এই যে প্রাইমেজ এনজাইমের কাজ কি? আরএনএ প্রাইমার অ্যাড করা। এই যে আরএনএ প্রাইমার, তো এই প্রাইমেজ এনজাইমটা এই আরএনএ প্রাইমারকে ধরে নিয়ে এসে এখানে সে যুক্ত করে দিয়েছে। এটা কিন্তু একটা কি? আরএনএ। এটা আসলে একটা আরএনএ সিকোয়েন্স, মনে রাখতে হবে, আরএনএ সিকোয়েন্স। ওকে, তো আরএনএকে ধরে নিয়ে এসে সে শুরু করেছে ডিএনএ রেপ্লিকেশন। ওকে, তো ডিএনএ রেপ্লিকেশন আমি বললাম অলওয়েজ কি হবে? অলওয়েজ হবে 5 প্রাইম থেকে, তার মানে এটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। তো এখানে যদি আমরা দেখি তাহলে এটা হবে 5 প্রাইম, বা এখান থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে, এবং শেষ হবে এটা হচ্ছে 3 প্রাইম, অর্থাৎ এর দিক অলওয়েজ 5 প্রাইম থেকে 3 প্রাইম। তার মানে এই যে প্রান্তটা ছিল ডিএনএ, যেটাকে আমরা টেমপ্লেট বলছি, এটা ছিল 3 প্রাইম টু 5 প্রাইম এবং এটা ছিল 5 প্রাইম টু 3 প্রাইম। ওকে, এটা হচ্ছে ডিএনএ যে টেমপ্লেট বা হচ্ছে ছাঁচ, সেই ছাঁচ। আচ্ছা, এখানে দেখো যে খেয়াল করো, যেহেতু এটা 5 প্রাইম থেকে নতুন স্ট্র্যান্ড 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে, তো খেয়াল করো এখানে একবার আমি আরএনএ প্রাইমার যুক্ত করেছি। আরএনএ প্রাইমার যুক্ত করার পরে এটা কিন্তু এই যে ডিএনএ পলিমারেজ, এটাকে বলা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। এবং ডিএনএ পলিমারেজ এনজাইম কি করছে? একটার পর একটা নিউক্লিওটাইড এনে এর সাথে যুক্ত করছে এবং একটা নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করছে, ঠিক আছে। তো এই দিকে যেহেতু ঘটছে, দেখো এটা কন্টিনিউয়াস হবে, এদিকে চলতে থাকবে, কোনো থামাথামি নেই, কোনো ব্রেক নেই। কিন্তু যেহেতু আমাদের অলওয়েজ রেপ্লিকেশনটা হয় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, সেহেতু এই দিকে রেপ্লিকেশনটা কোন দিকে হবে? উল্টা দিকে, তাই না? তো খেয়াল করো, এখানে যদি শুরু হয়ে থাকতো তাহলে এই পর্যন্ত এসে শেষ, আবার তাহলে এই পর্যন্ত প্যাচ খুলেছে, তাহলে এখানে আবার আরেকটা শুরু করতে হচ্ছে, অরিজিন আরেকটা হতে হচ্ছে। তার মানে খণ্ড খণ্ড হয়ে তৈরি হচ্ছে, এখানে আরেকটা শুরু হবে, এই জায়গাতে আরেকটা শুরু হবে। তো এরকম খণ্ড খণ্ড হয়ে ফ্র্যাগমেন্টগুলা গঠিত হয়। তো খণ্ড খণ্ড তো রাখা যাবে না, তাই না? এই প্রত্যেকটা খণ্ডকে কিন্তু বলা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। প্রত্যেকটা ফ্র্যাগমেন্টকে বলা হচ্ছে ওকাজাকি, এই যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই পর্যন্ত যদি আমরা বলি তাহলে প্রত্যেকটা খণ্ড খণ্ড আকারে রেপ্লিকেশন হচ্ছে এবং প্রত্যেকটা খণ্ডকে কি বলছে? ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এই ফ্র্যাগমেন্টগুলোকে আবার লাইগেজ এনজাইম, লাইগেজ মানে জোড়া লাগানো, আমরা ওই চার্টে করে আসলাম। তাহলে লাইগেজ এনজাইম কি করে? প্রত্যেকটা খণ্ডকে আবার জোড়া লাগিয়ে একটা কমপ্লিট একটা ডিএনএ স্ট্র্যান্ডে পরিণত করে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস। তো এখানে আমরা যদি 3 নম্বর ধাপে বলি যে ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত হয়, অর্থাৎ ডিএনএতে মিসম্যাচ হতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে মিসম্যাচটা কেমন? মিসম্যাচ আমরা জানি কি অ্যাডিনিনের সাথে কি তো যুক্ত হয় থাইমিন, তাই না? কিন্তু কোনো একটা জায়গাতে এমন হলো মিসম্যাচ হয়ে অ্যাডিনিনের সাথে দেখা যাচ্ছে যে গুয়ানিন যুক্ত হয়ে গিয়েছে, বা সাইটোসিন যদি যুক্ত হয়ে যায় তাহলে সেটা একটা বিশাল বড় বিপদ। তো এই যে মিসম্যাচ হলো, এটাকে কি করতে হবে? রিপেয়ার করতে হবে, এটাকে ঠিক করতে হবে, ঠিক আছে। তো তখন আমাদের কি দরকার হয়? রিপেয়ার কমপ্লেক্স দরকার হয়, কিছু এনজাইম বা কিছু প্রোটিন যেটা কি করে এই মিসম্যাচটাকে আবার ঠিক করে দেয়,
ঠিক করে কি করবে, অ্যাডিনিন এর সাথে থাইমিন এসে যুক্ত করবে। ঠিক আছে, তো এই যে রিপেয়ার কমপ্লেক্স সে কাজটি করে। এখন দেখো যে ডিএনএ পলিমারেজ, তো ডিএনএ পলিমারেজ এখানেও কাজ করে, অর্থাৎ ডিএনএ পলিমারেজ এই এমআরএনএটাকে এমআরএনএ বা হচ্ছে যেটা আরএনএ প্রাইমার ছিল সেই প্রাইমারটাকে সে সরিয়ে ফেলে। ওকে, এরপরে আসো যে আমরা যদি ট্রান্সক্রিপশন বলি তার আগে তোমাদের যদি একটু কনফিউশন থাকে তো আমরা এখানে আরেকবার একটু রিপ্লিকেশন প্রসেসটা দেখাই, সহজে আরেকটু দেখাই যেন তোমাদের কোনো ঝামেলা না থাকে। ঠিক আছে, তো আমরা জানি যে ডিএনএ দুইটা প্রান্ত থাকে, তাই না? মনে করো যে এটা 3 প্রাইম টু 5 প্রাইম, তাই না? 5 প্রাইম, আর এটা তাহলে কি হবে 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হচ্ছে ডিএনএ প্রান্ত। এখন ডিএনএর সাথে কি থাকে, ডিএনএর সাথে বিভিন্ন বেস থাকবে, ক্ষারযুক্ত থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এই যে এখানে কোন এনজাইমটা যুক্ত থাকবে, এখানে কোন এনজাইমটা যুক্ত থাকবে, এখানে থাকবে হেলিকেজ। এই এনজাইমটাকে আমরা কি বলছি, হেলিকেজ, হেলিকেজ। তো হেলিকেজ এনজাইমটার কাজ কি, হেলিকেজ এনজাইমটার কাজটি এই যে ডিএনএ যে বন্ডগুলো, এখানে যে বন্ধন ছিল বন্ধনগুলোকে কি করা, ভেঙে ফেলা, এবং এই বরাবর সে কাজ করবে, বন্ধনগুলোকে ভেঙে ফেলবে। আর আরেকটা বিষয়, এখানে আরেকটা এনজাইম থাকে, সেটা কি আমরা বলছিলাম টপো আইসোমারেজ। টপো আইসোমারেজ, তো টপো আইসোমারেজের কাজ কি, ডিএনএ যে এই যে প্যাঁচানো অবস্থা এটাকে সে কি করবে, সমান করে দিবে বা প্যাচটাকে খুলে ফেলবে। ঠিক আছে, তো এটা টপো আইসোমারেজের কাজ। এরপরে খেয়াল করো যে যাই হোক এখন ডিএনএ প্যাচ খুলবে বা ডিএনএটা আস্তে আস্তে হেলিক বা একটা ফর্ক তৈরি করবে। এই যে ওয়াই আকৃতির যে ফর্ক সেটাকে আমরা কি বলছি, রেপ্লিকেশন ফর্ক। তার মানে এই জায়গাটাকে ঠিক আমরা বলতে পারি রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক। ঠিক আছে, রেপ্লিকেশন ফর্ক। আচ্ছা, এখন দেখো তো আমরা বলছিলাম কি, রেপ্লিকেশন হবে অলওয়েজ কোন প্রান্ত থেকে কোন প্রান্তে, অলওয়েজ হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। তো এটার যেহেতু নতুন স্ট্র্যান্ড যখন সে তৈরি করবে, যখন সে নতুন স্ট্র্যান্ড তৈরি করবে তখন দেখো যে এটা তার বিপরীত হবে, যেহেতু এটা কি কমপ্লিমেন্টারি, আমরা বলছি কমপ্লিমেন্টারি। নতুন যে স্ট্র্যান্ড তৈরি হয় সেটা পরিপূরক, নট সেম। ঠিক আছে, পরিপূরক, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি একটা স্ট্র্যান্ড। তো দেখো যে 5 প্রাইম থেকে 3 প্রাইম এটা কন্টিনিউয়াস হবে, এটাকে কি বলছে আমরা লিডিং স্ট্র্যান্ড। লিডিং যেহেতু কন্টিনিউয়াস, লিডিং স্ট্র্যান্ড। আর যদি এটা ডিসকন্টিনিউয়াস হয় তখন সেটার নাম হবে ল্যাগিং স্ট্র্যান্ড। তো ডিসকন্টিনিউয়াসের বিষয়টা কেন হচ্ছে সেটা একটু পরে বলছি। তো এখানে আমরা দেখে নিই যে আসলে শুরু হয় কিভাবে বা কোন প্রক্রিয়ায় এটা যেতে থাকে। তো খেয়াল করো, প্রথমেই এখানে একটা কি তো যুক্ত হয় এসে, এটাকে আমরা বলছি আরএনএ প্রাইমার। প্রাইমার, তো এই আরএনএ প্রাইমারটাকে যুক্ত করে কে যুক্ত করে, একটা এনজাইম। একটা এনজাইম, যে এনজাইমটার নাম হচ্ছে আরএনএ প্রাইমেজ। আরএনএ প্রাইমেজ, ওকে, আরএনএ প্রাইমেজ। আচ্ছা, তারপরে এটা ডিএনএ তৈরি করা শুরু করবে। কাজটা করে কে, মূল কাজটা করে কে, এখানে এনজাইম থাকে সেটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ, অর্থাৎ একটার পর একটা সে নিউক্লিওটাইডে যুক্ত করবে, ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই এনজাইম এই কাজটা করবে। এখন খেয়াল করো, যেহেতু আমরা বললাম যে অলওয়েজ হবে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, তার মানে এখান থেকে যদি একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হয় বা শুরু হয়, নতুন স্ট্র্যান্ড যদি শুরু হয় তাহলে এই প্রত্যেকটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হচ্ছে। কেন ডিসকন্টিনিউয়াস হচ্ছে? 5 প্রাইম। কেন ডিসকন্টিনিউয়াস হচ্ছে? কারণ এই যে প্যাচটা খুলে যাচ্ছে তখন এখানে আরেকটা নতুন শুরু হবে,
এবং এর দিক হবে কোন দিকে, 5 প্রাইম থেকে 3 প্রাইম, অলওয়েজ বললাম। তো এটা যখন আরও প্যাচ খুলে যাবে তখন দেখা যাচ্ছে যে এখান থেকে আরও একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, তো তাকে শুরু করতে হচ্ছে উল্টা দিক থেকে। এই যে 5 প্রাইম ডিএনএর যে 5 প্রাইম টু 3 প্রাইম যে প্রান্তটা আছে, এই স্ট্র্যান্ডটাকে এই জন্য আমরা কি বলছি, এই যে খণ্ড খণ্ড করে রেপ্লিকেশন করছে, এই জন্য আমরা এটাকে বলছি ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ড অর্থাৎ কি, এরা খণ্ড খণ্ড করে এদের রেপ্লিকেট করতে হচ্ছে, কারণ এখন এই পর্যন্ত সে রেপ্লিকেশন করেছে, সামনে রেপ্লিকেশন হয়ে গিয়েছে, আবার যখন প্যাচ খুলবে সে ওখান থেকে শুরু করবে। তো এইভাবে এই কাজটা করে। তো এখানে সেই সেমভাবে যুক্ত হবে এখানে আরএনএ প্রাইমার এবং কাজটা করবে ডিএনএ পলিমারেজ, ঠিক আছে, ডিএনএ পলিমারেজ কাজটা করবে এবং একটা একটা করে কি তৈরি করবে, সে নিউক্লিওটাইড এনে এখানে যুক্ত করবে, নিউক্লিওটাইড যুক্ত করবে, ঠিক আছে। ওকে, তো এই প্রত্যেকটা স্ট্র্যান্ডকে আমরা এই জন্য বলছি ল্যাগিং স্ট্র্যান্ড, এবং পরবর্তীতে এরা একসাথে হয়ে যায়। এই কাজটা করে লাইগেজ এনজাইম। আর প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট, এই যে একটা ফ্র্যাগমেন্ট, এখানে যে এই একটা ফ্র্যাগমেন্ট, এটাকে আমরা বলছি কি ওকাজাকি। সায়েন্টিস্টের নাম অনুসারে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। বা ওকাজাকি খণ্ড, ঠিক আছে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকে, তাহলে এই হচ্ছে ডিএনএর রেপ্লিকেশন প্রসেস। তো এটা আশা করি তোমাদের কাছে সহজ হয়েছে, কারণ এটা হচ্ছে সহজ একটা চিত্র, তোমরা প্র্যাকটিস করলেই কিন্তু পারবে। আমাদের ছবি প্র্যাকটিস করতে হবে, তাহলে পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখো আমরা নেক্সট চলে আসি ট্রান্সক্রিপশন। আমাদের হয়ে গেল ডিএনএ রেপ্লিকেশন, এরপরে আসবো নেক্সট ধাপ ট্রান্সক্রিপশন। তো কি এটা তোমরা জাস্ট মনে রাখবো, আমরা যে ডিএনএ তৈরি করলাম, এই ডিএনএ থেকে সেটাকে আমরা বলছি রেপ্লিকেশন, কিন্তু ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রসেসকে আমরা বলবো ট্রান্সক্রিপশন। আর কিচ্ছু মনে রাখতে হবে না, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেস, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ওকে, এমআরএনএ ফর মেসেঞ্জার আরএনএ। আমরা আরএনএ পড়ার সময় কিন্তু পড়ে আসছি মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ এটা কি বার্তাবাহক আরএনএ। অর্থাৎ আরএনএ, এই এমআরএনএর কাজ হচ্ছে সেটা ডিএনএ থেকে তৈরি হয়ে নিউক্লিয়াসের মধ্যে সরাসরি সাইটোপ্লাজমে চলে আসবে। সাইটোপ্লাজমে এসে সে রাইবোজোমের সাথে যুক্ত হয়ে টিআরএনএর সহায়তায় প্রোটিন সিনথেসিস করবে। ওকে, দেখো এখানে আমাদের যে কথাগুলো মনে রাখতে হবে, টেমপ্লেট স্ট্র্যান্ড, এটাকে বলছে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বা নন কোডিং স্ট্র্যান্ড, ঠিক আছে। টেমপ্লেট, অ্যান্টিসেন্স বা নন কোডিং স্ট্র্যান্ড, কমপ্লিমেন্টারি সেন্স অর কোডিং স্ট্র্যান্ড, এবং আরেকটা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট। তো আমরা যদি দেখি যে এই প্রসেসটা কেমন, এটা একটা ডিএনএ। ওকে, ডিএনএ। তো ডিএনএর ক্ষেত্রে এগুলো হচ্ছে বেস ছিল, হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত ছিল। খেয়াল করো, এমআরএনএ তৈরি হয়, এটা এমআরএনএ যদি হয় এমআরএনএ, তো এমআরএনএও তৈরি হয় 5 প্রাইম, এটা প্রান্ত হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কার কমপ্লিমেন্টারি? এই স্ট্র্যান্ডটাকে আমরা বলছি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। এই আরএনএটাকে, এমআরএনএটাকে আমরা বলছি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। কার কমপ্লিমেন্টারি? এই যে ডিএনএ স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। অর্থাৎ কমপ্লিমেন্টারি মানে কি, এখানে যদি থাকে অ্যাডিনিন, আমরা জানি অ্যাডিনিনের বদলে কি যুক্ত হয়? থাইমিন। কিন্তু যেহেতু এমআরএনএ, তার মানে এখানে হবে ইউরাসিল, কারণ আমরা জানি এমআরএনএতে কি থাকে না, থাইমিন থাকে না, ঠিক আছে। ওকে, ইউরাসিল। তারপরে এখানে যদি থাকে গুয়ানিন, তাহলে এখানে কি হবে? সাইটোসিন। এখানে থাকে যদি সাইটোসিন, এখানে হবে গুয়ানিন। ওকে, তো এই যে এটাকে বলা হচ্ছে পরিপূরক, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি। ওকে, তারপরে আবার মনে করো যে এখানে সি আছে আবার, তাহলে আমরা আবার জি দেবো, বা এখানে জি আছে এখানে আবার সি দেবো, এখানে টি আছে তাহলে এখানে কি দেবো? এ দেবো, ঠিক আছে। তো এইভাবে এটা চলতে থাকবে, তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। এমআরএনএটাকে আমরা বলছি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, ডিআরএনএ কমপ্লিমেন্টারি। এখন এটার প্রান্ত হচ্ছে অলওয়েজ 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, তার মানে ডিএনএ স্ট্র্যান্ডটা কি ছিল? 3 প্রাইম টু 5 প্রাইম, তাই না? ওকে, তাহলে পরে উল্টা স্ট্র্যান্ডটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে এটাই হচ্ছে আমরা বলতে পারি ট্রান্সক্রিপশন, এমআরএনএ
ট্রান্সক্রিপশন, অর্থাৎ mRNA তৈরি হয় ডিএনএ স্ট্র্যান্ড থেকে। আচ্ছা, তো এখন টেমপ্লেট স্ট্র্যান্ড বা অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড বা নন কোডিং স্ট্র্যান্ড কাকে বলে? দেখো, এই যে স্ট্র্যান্ড আমরা লিখলাম, এই যে স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ডটাকে বলা হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট বা অ্যান্টিসেন্স বা নন কোডিং, নন কোডিং, নন কোডিং স্ট্র্যান্ড। যে স্ট্র্যান্ড থেকে mRNA কমপ্লিমেন্টারি mRNA তৈরি হবে ওটাকে আমরা কি বলছি? টেমপ্লেট, অ্যান্টিসেন্স বা নন কোডিং স্ট্র্যান্ড। তার উল্টা যেটা, এটাকে আমরা বলবো সেন্স বা কোডিং স্ট্র্যান্ড। ঠিক আছে? আচ্ছা, কমপ্লিমেন্টারি, সেন্স বা কোডিং স্ট্র্যান্ড বলবো। ওকে, এরপরে দেখো যে ট্রান্সক্রিপশন ইউনিট। তো ট্রান্সক্রিপশন ইউনিট, তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সেন্স কমপ্লিমেন্টারি, কোডিং আর কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এটাকে কেন কমপ্লিমেন্টারি বলা হচ্ছে, এটাকে কেন কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড বলা হচ্ছে? তো কমপ্লিমেন্টারি কেন বলা হচ্ছে খেয়াল করো, এখানে যদি অ্যাডিনিন থাকে তাহলে এই ডিএনএ স্ট্র্যান্ডে কি থাকবে? এইখানে অ্যাডিনিন থাকলে এই ডিএনএ স্ট্র্যান্ডে থাকবে থাইমিন, এখানে গুয়ানিন থাকলে এখানে থাকবে সাইটোসিন, এখানে থাকবে গুয়ানিন, এখানে থাকবে গুয়ানিন, এখানে গুয়ানিন থাকলে এখানে থাকবে কি? সাইটোসিন, এখানে থাইমিন থাকলে এখানে থাকবে অ্যাডিনিন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্ট্র্যান্ডের মতো এই স্ট্র্যান্ডেও কি আছে? দেখো, শুধুমাত্র থাইমিনের বদলে ইউরাসিল আছে, কারণ আমরা জানি যে আরএনএতে থাইমিন থাকে না, ইউরাসিল থাকে এর বদলে। কিন্তু বাকি সবগুলো সেম না? এই যে এই কয়টা এবং এই কয়টা সেম না? একদমই সেম। তো এই জন্য এটাকে বলছে সেন্স বা কোডিং বা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। এটা হচ্ছে ডিএনএর কমপ্লিমেন্টারি, এই স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি এটা। ঠিক আছে? এবং এটাকে সেন্স স্ট্র্যান্ড এজন্য বলা হচ্ছে যে mRNAর সাথে স্ট্র্যান্ডটা একই রকম প্রায়, শুধুমাত্র থাইমিন আর ইউরাসিল বাদে। আচ্ছা, তারপরে দেখো যে এটাকে কোডিং বলা হচ্ছে, একদম কোডের মতোই হুবহু তাই, এজন্য এটাকে কোডিং স্ট্র্যান্ডও বলা হচ্ছে। তো এই কারণে ওটাকে কমপ্লিমেন্টারি সেন্স বা কোডিং স্ট্র্যান্ড বলা হয়। আচ্ছা, তারপরে দেখো ট্রান্সক্রিপশন ইউনিট কোনটা? একবারে এই যে এতটুকু আমরা যে ডিএনএ থেকে mRNA তৈরি করলাম, এখন mRNA কতটুকু? এই যে এই পরিমাণটা হচ্ছে এতটুকু হচ্ছে mRNA, তাই না? তো এই এতটুকুকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট, অর্থাৎ একবারে যতটুকু mRNA তৈরি হয় ডিএনএ থেকে, ওটাকেই আমরা বলছি ট্রান্সক্রিপশন ইউনিট, বা ক্ষুদ্রতম যে অংশটুকু তৈরি হয় সেটাই হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট। ক্লিয়ার? আশা করি সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো যে প্রয়োজনীয় উপাদান, অর্থাৎ ট্রান্সক্রিপশনের জন্য কোন কোন উপাদানগুলো আমাদের প্রয়োজন। দেখো, ডিএনএ ছাঁচ দরকার, এই যে ছাঁচ, এটাকে কি বলছে? ছাঁচ। টেমপ্লেট মানে কি? টেমপ্লেট মানেই তো ছাঁচ। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে আরএনএ পলিমারেজ এনজাইম, অর্থাৎ এই যে আরএনএ স্ট্র্যান্ডটা কমপ্লিট করতে গেলে যে এনজাইমটা লাগে, পলিমারেজ মানেই বললাম যে সে কী করবে? নিউক্লিওটাইডগুলো যুক্ত করে একটা পলিমার তৈরি করবে। তো দেখো, একটার সাথে একটা, আরেকটার সাথে আরেকটা সে অ্যাড করেছে না, যুক্ত করেছে, তো যুক্ত করে পলিমার তৈরি করেছে। তার মানে এখানে কোন এনজাইম কাজ করেছে? কোন এনজাইম এখানে কাজ করেছে? আরএনএ পলিমারেজ এনজাইম এখানে কাজ করেছে। ওকে, তার মানে এই পলিমারেজ এনজাইম এই সূত্রটাকে বর্ধিত করে। রাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট থাকে, অর্থাৎ এখানে এটিপি থাকবে, এখানে হচ্ছে জিটিপি থাকবে, এক্সেট্রা উপাদান থাকবে। কেন থাকবে? শক্তির দরকার, ওই যে রাসায়নিক শক্তি প্রয়োজন। এই এটিপি ভেঙে, মনে করো জিটিপি ভেঙে কি তো করবে? জিডিপি প্লাস একটা ইনঅর্গানিক ফসফেট প্লাস এনার্জি, এই এনার্জি দিয়েই বন্ধনগুলা তৈরি হবে। ঠিক আছে? এই এনার্জি দিয়েই বন্ধনগুলা তৈরি হবে, অর্থাৎ শক্তির দরকার এখানে। আচ্ছা, তারপরে দেখো সহযোগী প্রোটিন, অর্থাৎ বিভিন্ন প্রোটিনস আছে বা এনজাইমস আছে যেগুলো এই কাজের জন্য সহযোগী, অর্থাৎ সহযোগিতা করে কাজের জন্য, এটা সম্পূর্ণ রূপে ফিনিশ করার জন্য। তারপরে আমরা আসি যে ধাপসমূহ, অর্থাৎ ট্রান্সক্রিপশনের কী কী ধাপ রয়েছে। আমরা কয়টা ধাপে এটাকে ভাগ করতে পারি? খেয়াল করো, 3টা ধাপে ভাগ করতে পারি। তো 1 নম্বর ধাপ হচ্ছে সূচনা বা স্টার্টিংয়ে কি হয়? বর্ধিতকরণ, অর্থাৎ
সেটা শুরু হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং শেষ পর্যায়ে কি হবে, সমাপ্তিকরণ। ঠিক আছে, তো সূচনা হবে, বর্ধিতকরণ হবে এবং সমাপ্তিকরণ হবে। তো সূচনার মধ্যে আমাদের যে কিওয়ার্ডগুলো লাগবে, আমরা কিওয়ার্ড পড়ব। ঠিক আছে, অলওয়েজ আমি বলছি যে কিওয়ার্ড পড়ব, কারণ আমরা সবগুলা গদ্বাধা যদি পড়তে চাই তাহলে আমাদেরই বোরিংনেস চলে আসবে, তাই না? তো আমরা কিওয়ার্ড জাস্ট পড়ব। দেখো আরএনএ পলিমারেজ, ওই যে বললাম আরএনএ পলিমারেজ কেন দরকার, পলিমার তৈরি করবে একটার সাথে আরেকটা, এখানে একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড, এই যে একটার পর একটা যুক্ত করবে আরএনএ পলিমারেজ। ঠিক আছে, এনজাইমটা এগুলা যুক্ত করবে। আচ্ছা, প্রমোটার অর্থাৎ টিএ বক্স, অর্থাৎ যেটাকে আমরা বলছি টাটা, বা এটা হচ্ছে আদিকোষের ক্ষেত্রে আর ওইটা প্রকৃত কোষের ক্ষেত্রে। আদিকোষে আমরা দেখতে পাই টি আর প্রকৃত কোষে টাটা বক্স, এই জন্য এটাকে বলছে টাটা বক্স। তারপরে দেখো যে প্রাইমার, তো এখানে প্রাইমার লাগে না, আমরা যে পড়েছিলাম ডিএনএ রেপ্লিকেশনের সময় আরএনএ প্রাইমার লাগে, তাই না? আরএনএ প্রাইমার লাগে শুরু করার জন্য, রেপ্লিকেশনটা শুরু করার জন্য, তাই না? আরএনএ প্রাইমার লাগে, কিন্তু এখানে কোনো প্রাইমার লাগবে না। আচ্ছা, বর্ধিতকরণ অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ, তো সূত্রটা বাড়বে, একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত হবে, বাড়বে। তো দেখো আরএনএ পলিমারেজ এনজাইম কমপ্লিমেন্টারি ডিএনএ থেকে কমপ্লিমেন্টারি যে স্ট্র্যান্ড সেটা তৈরি করে, এমআরএনএ তৈরি করে, নিউক্লিওটাইড যুক্ত করে আস্তে আস্তে একটার পর একটা। এই যে আমরা বললাম যে একটার পর একটা কমপ্লিমেন্টারি এরকম স্ট্র্যান্ড সে যুক্ত করতে থাকবে, নিউক্লিওটাইড সে যুক্ত করতে থাকবে। আচ্ছা, তারপরে দেখো 5 প্রাইম টু 3 প্রাইম মুখী, অলওয়েজ এটাও 5 প্রাইম টু 3 প্রাইম মুখী হবে। এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী হবে, এমআরএনএ স্ট্র্যান্ড যেটা সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী হবে। দেখো আরএনএ পলিমারেজ অপসারিত হলে ডিএনএ আগের মতো ডাবল হেলিক্স হয়ে যায়। যখন আরএনএ পলিমারেজ এনজাইমটা কাজ শেষ, এমআরএনএ তৈরি করা শেষ, তখন আরএনএ পলিমারেজ এনজাইম সরে যাবে, তখন ডিএনএ কী হবে, আবার দ্বিতন্ত্রী অবস্থায় আগের মতো ফিরে যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো সমাপ্তিকরণ কি, সমাপ্তি স্থান নির্দিষ্ট এক সারি অ্যাডিনিন, অর্থাৎ এক সারি অনেকগুলো, একটার পর একটা অ্যাডিনিন, একটার পর একটা অনেকগুলো অ্যাডিনিন, এরকম এক সারি অ্যাডিনিন যুক্ত হলে তখন আমরা ওটাকে বলছি কি, সমাপ্তি স্থান নির্দেশ করে এমআরএনএর ক্ষেত্রে, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ। দেখো সমাপ্তি হয়ে গেল, অর্থাৎ এমআরএনএ তৈরি হয়ে গেল, এখন আরও কিছু কাজ আছে, অর্থাৎ চূড়ান্ত এমআরএনএ তৈরি করার জন্য কিছু কাজ করতে হবে। সে কাজগুলো কি, টেইলিং, অর্থাৎ আমরা দেখি যে টেল বা লেজ বা শেষ প্রান্তে 3 প্রাইম প্রান্ত, তাই না? 3 প্রাইম প্রান্ত, এমআরএনএ শেষ প্রান্ত কোনটা, 3 প্রাইম প্রান্ত, তাই না? এই যে 3 প্রাইম, এটা ডিএনএর ক্ষেত্রে টার্মিনেটর, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত। তো শেষ প্রান্তের ক্ষেত্রে কি হয়, পলি এ টেল যুক্ত করা, পলি এ পলিমারেজের সাহায্যে। তো এই যে খেয়াল করো অনেকগুলো এই যে পলি এ, অর্থাৎ একটার পর একটা অ্যাডিনিন যুক্ত হয়ে এটাকে যে কমপ্লেক্স গঠন করেছে ওটাকে আমরা বলছি পলি এ টেল। যেহেতু এটা শেষ প্রান্তে আমরা এটাকে বলছি কি, টেল। ওকে, আচ্ছা দেখো, আর নেক্সট হচ্ছে, তো এই পলি এ টেলটা কার সাহায্যে যুক্ত হয়, কার সাহায্যে, একটা এনজাইম এখানে কাজ করে, এনজাইমটার নাম খুবই সহজ, পলি এ পলিমারেজ। ঠিক আছে, পলি অ্যাডিনিন পলিমারেজ। তারপরে দেখো আমরা যদি 2 নম্বর বলি যে ক্যাপিং, অর্থাৎ 5 প্রাইম যে প্রান্ত, 5 প্রাইম এই প্রান্তে ক্যাপিং করতে হয়। তো ক্যাপিংটা কি, 7টা গুয়ানোসিন নিউক্লিওটাইড, দেখো 7টা 7G, 7টা গুয়ানোসিন নিউক্লিওটাইড এখানে যুক্ত করতে হয়। ঠিক আছে, তো এটাকে কি বলা হচ্ছে, ক্যাপিং, এটাকে বলা হচ্ছে ক্যাপিং। আর ওইটাকে অ্যাডিনিন যুক্ত হওয়া একটার পর একটা, ওটাকে আমরা কি বলছি, টেলিং, লেজ। আচ্ছা, তারপরে দেখো এমআরএনএ স্প্লাইসিং, ইন্ট্রনস কেটে বাদ দেওয়া। আচ্ছা, এখন এমআরএনএ স্প্লাইসিং খেয়াল করো, যখন এটা কি, ডিএনএ স্ট্র্যান্ড, তো ডিএনএ স্ট্র্যান্ড থেকে এমআরএনএ তৈরি হবে। তো এটাকে বলছি প্রি মানে আদি বা প্রাথমিক এমআরএনএ তৈরি হলো। তো প্রাথমিক এমআরএনএ তৈরি হলে খেয়াল করছি কমপ্লিমেন্টারি এবং ইন্ট্রনস, খেয়াল করো এখানে কি উপাদানটা আছে, ইন্ট্রনসের কিন্তু ঝামেলা আছে, এই ইন্ট্রনসের ঝামেলা আছে। ইন্ট্রনসগুলা কি জানো, নন কোডিং,
নন কোডিং, অর্থাৎ এটা কোনো কোড করে না। তো আমরা জানি এমআরএনএটা তথ্য বহন করে নিয়ে যাওয়া এর কাজ। তার মানে সেখানে যদি তথ্য ছাড়া অন্য কোনো মিস ইনফরমেশন থাকে, তাহলে তো সেটা মিস ইনফরমেশন আবার এটা ব্যাঘাত ঘটাবে আমাদের যে ট্রান্সলেশন ওই প্রক্রিয়ায়, তখন এই মিস ইনফরমেশনটাকে বাদ দেওয়ার দরকার হয়। ঠিক আছে, তো ওই যে নন কোডিং যে রিজন, এটাকে বলা হয় ইন্ট্রন্স। সব সময় মনে রাখবা ইন্ট্রন্স হচ্ছে নন কোডিং, অর্থাৎ এই ইন্ট্রন্স থেকে কোনো প্রকার অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তো এই ইন্ট্রন্সগুলা কেটে বাদ দিতে হবে। কি করতে হবে? কেটে বাদ দিতে হবে। তো এই যে বাদ দেওয়ার ঘটনা, কেটে বাদ দেওয়ার ঘটনা, সেটাকে আমরা বলছি কি? স্প্লাইসিং বা স্লাইসিং আমরা বলতে পারি। ঠিক আছে, স্প্লাইসিং। তো কেটে বাদ দেওয়া, ইন্ট্রন্স কেটে বাদ দেয় স্প্লাইসোজোম। কোন এনজাইম এখানে কাজ করে? এনজাইমের নামের সাথে দেখবা মিল আছে, ঘটনার বা প্রসেসটার মিল আছে, স্প্লাইসোজোম। সেই স্প্লাইসোজোমটা কি? স্মল রাইবোনিউক্লিওপ্রোটিনস বা SNRNPS, অর্থাৎ স্মল এন ফর অনেক নাম্বার, আর হচ্ছে RNP রাইবোনিউক্লিওপ্রোটিনস, S ফর প্লুরাল। ঠিক আছে, তো কেটে বাদ দেয়। তো এগুলা স্প্লাইসোজোম, যেটা হচ্ছে SNRNPS, এবং সেগুলা কাজ করে কি? কেটে বাদ দেয়। কাকে কেটে বাদ দেয়? ইন্ট্রন্সকে কেটে বাদ দেয়, কারণ ইন্ট্রন্সের কোনো কাজ নেই। তো এটা ইন্ট্রন্সকে কেটে বাদ দেবে। ওকে ওকে, তারপরে দেখো যে লাস্ট কি হয়, এই যে ক্যাপিং আর এখানে ছিল টেইলিং, এগুলা কিন্তু কি হয়? আচ্ছা, আমরা দেখি যে অল্টারনেটিভ স্প্লাইসিং এর পরে এক্সনসগুলো সংযোজিত হয়, অর্থাৎ অল্টারনেটিভ স্প্লাইসিং আরেকটা ঘটনা, সেটা হচ্ছে এই যে স্প্লাইসিং হলো, এরপরে এগুলা তো জোড়া লাগাতে হবে, একটার সাথে আরেকটা জোড়া লাগাতে হবে। তো জোড়া লাগানোর এই ঘটনাটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ স্প্লাইসিং, অর্থাৎ বিপরীত, স্প্লাইসিংয়ের বিপরীত। ঠিক আছে, এই যে জোড়া লাগাই গেল, এটাই হচ্ছে চূড়ান্ত এমআরএনএ। জোড়া লাগানোর পরে যে এমআরএনএ পেলাম, এটা হচ্ছে চূড়ান্ত এমআরএনএ। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখছি যে চূড়ান্ত এমআরএনএ নিউক্লিয়াস ত্যাগ, অর্থাৎ চূড়ান্ত যখন হয়ে গেল, এ কী করবে? নিউক্লিয়াস ত্যাগ করবে। অর্থাৎ এই যে এই চূড়ান্ত এমআরএনএ ক্যাপিং, হেড এবং টেল সহ, সে নিউক্লিয়ার রন্ধ্র ছিল, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনে কিছু ছিদ্র ছিল, আমরা জানি, আমরা এটা বিস্তারিত করেছি। তো ওই ছিদ্র দিয়ে এই এমআরএনএ কি হয়? সাইটোপ্লাজমের দিকে ধাবিত হয়, এবং সাইটোপ্লাজমে যাওয়ার জন্য এটা রেডি। চূড়ান্ত এমআরএনএ সাইটোপ্লাজমের জন্য একদম রেডি। ওকে, কেন ত্যাগ করতে পারে? কারণ এই এমআরএনএ রেডি ফর সাইটোপ্লাজম। অর্থাৎ সাইটোপ্লাজমের পরিবেশের জন্য এটা রেডি, এবং এটা ওই রন্ধ্র দিয়ে সাইটোপ্লাজমের দিকে চলে যায়। এবং কোথায় যাবে? এর গন্তব্যস্থল হচ্ছে রাইবোজোমে যাবে, এবং সেখানে গিয়ে প্রোটিন সিনথেসিস করবে। ওকে, এখন খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা, কারণ এই কথাগুলো থেকে বারবার এমসিকিউ বলো, সিকিউ বলো, এগুলো আসবে, এগুলো বেসিক কনসেপ্ট আমাদের জানতেই হবে। রিভার্স ট্রান্সক্রিপশন কি? রিভার্স ট্রান্সক্রিপশন আমরা কি পড়ছিলাম? ট্রান্সক্রিপশন, যেখানে কি হচ্ছিল? যেখানে হচ্ছিল ডিএনএ থেকে আমরা কি তৈরি করলাম? এমআরএনএ তৈরি করলাম। ঠিক আছে, কিন্তু রিভার্স মানে কি? উল্টা। রিভার্স মানে উল্টা, তাই না? অর্থাৎ এখানে আরএনএ থেকে কি তৈরি হবে? ডিএনএ তৈরি হবে। অর্থাৎ আমরা যদি বলি যে রিভার্স ট্রান্সক্রিপশনটা আসলে কি, তাহলে দেখো এখানে আরএনএ থেকে কি তৈরি হবে? আরএনএ থেকে তৈরি হবে ডিএনএ। আরএনএ থেকে তৈরি হবে ডিএনএ। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এখন আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই, তাহলে খেয়াল করো যে মনে করো এটা হচ্ছে আরএনএ। তো আরএনএটা কেমন? ভাইরাল, অর্থাৎ ভাইরাসের আরএনএ। ঠিক আছে, আমরা জানি অনেক ভাইরাসে কি থাকে? জেনেটিক ম্যাটেরিয়ালস হিসেবে আরএনএ থাকে। তাদেরকে আমরা কি বলি? আরএনএ ভাইরাস বলি। তো এই যে মনে করো এটা একটা আরএনএ, ভাইরাল আরএনএ। ঠিক আছে, তো এই আরএনএ কি করবে? সে ডিএনএকে এটা থেকে আবার ডিএনএ তৈরি হবে, তাই না? অর্থাৎ সে
কোষের মধ্যে ঢুকে যাবে, কোষের মধ্যে ঢুকে যাবে। তো আমাদের কোষ মনে করো হিউম্যান সেল, তার মধ্যে ঢুকে যাবে। তো ঢুকে গিয়ে কি করবে, ডিএনএ তৈরি করবে। এই ডিএনএ তৈরি করবে, দ্বিসূত্রক ডিএনএ তৈরি করবে। এবং এই যে ভাইরাল ডিএনএ, এটা কিন্তু ভাইরাল ছিল, ভাইরাস থেকে আসছিল ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ তৈরি করবে। এবং দ্বিসূত্রক ডিএনএ তখন কি করবে, আমাদের যে নর্মাল ডিএনএ আছে, আমাদের যে নর্মাল ডিএনএ আছে তার সাথে মিক্স আপ হয়ে যাবে। অর্থাৎ মনে করো এতটুকু আমাদের নর্মাল ডিএনএ এবং এটা হচ্ছে সেই ভাইরাল ডিএনএ, এটা হচ্ছে সেই ভাইরাল ডিএনএ। তার মানে খেয়াল করো আমাদের নর্মাল ডিএনএ, এটা হচ্ছে ভাইরাল, ভাইরাস থেকে আসছিল, ভাইরাস থেকে। আর এটা হচ্ছে হিউম্যান, এটা হচ্ছে হিউম্যান ডিএনএ, নর্মাল ডিএনএ। তাহলে ভাইরাস থেকে এসে সে কি করলো, আমাদের পুরো কন্ট্রোলটা নিয়ে আমাদের ডিএনএর মধ্যে সে ঢুকে গেল এবং ওখান থেকে সে পুরো প্রক্রিয়াটাকে কন্ট্রোল করলো। তার মানে এখান থেকে কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, প্রোটিন যেগুলা কি হবে, টক্সিক, যেগুলা টক্সিন তৈরি করবে। টক্সিনস তখন আমাদেরকে কি করবে, কিল করবে, আমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এই প্রক্রিয়াটাকে কি বলছি, রিভার্স ট্রান্সক্রিপশন, অর্থাৎ ট্রান্সক্রিপশনের উল্টা, রিভার্স ট্রান্সক্রিপশন। ওকে, রিভার্স ট্রান্সক্রিপশন অর্থাৎ দেখতে পাচ্ছি যে ভাইরাল আরএনএ সেটা ডিএনএ তৈরি করছে এবং সেই ডিএনএ কি করছে, আমাদের ডিএনএকে এর মধ্যে ঢুকে পড়ে তার কন্ট্রোল নিয়ে সেখানে প্রোটিন তৈরি করছে তার ইচ্ছা মতো, টক্সিনস তৈরি করছে এবং এর ফলে আমরা মারা যাচ্ছি। তো দেখো যেসব ভাইরাসে এরকম আরএনএ থাকে তাদেরকে আমরা কি বলছি, আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। যেমন এইচআইভি, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, এই যে এইচআইভি। তারপরে খেয়াল করো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তো যে এনজাইমের সাহায্যে এই ট্রান্সক্রিপশনটা ঘটায়, এনজাইমের নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা হচ্ছে একটা এনজাইম যে এনজাইমসের সাহায্যে এই রিভার্স ট্রান্সক্রিপশনটা ঘটায়। ওকে, এটা একটা এনজাইম। ওকে, তারপরে দেখো আরএনএ থেকে ডিএনএ, এখানে কি তৈরি হয়, আরএনএ থেকে ডিএনএ। ওই যে আমরা বললাম যে এখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে। আচ্ছা, তারপরে দেখো যে রেট্রোভাইরাস, যে সকল ভাইরাসে এই রিভার্স ট্রান্সক্রিপশনটা ঘটে তাদেরকে কমনলি ডাকা হয় রেট্রোভাইরাস। যেমন এইচআইভি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে প্রত্যেকটা ইনফরমেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এগুলা সব সময়ই আসে, এগুলো আমাদের জানতেই হবে। আচ্ছা, তারপরে আসো যে আমরা আসি যে লাস্ট ওয়ান, সেটা কি ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনটা কি, ওই যে আমরা এমআরএনএ বানালাম, তাই না? তাহলে এমআরএনএ টিআরএনএর সহায়তায়, এখানে টিআরএনএ থাকবে প্লাস বিভিন্ন এনজাইমস থাকবে, বিভিন্ন এনজাইমস থাকবে। আর তার সাথে কি থাকবে, আচ্ছা তো কি তৈরি করবে এখানে, প্রোটিন। কোথায় তৈরি হবে এটা, রাইবোজোমে, রাইবোজোম এ। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রান্সলেশন প্রসেস হচ্ছে এটা। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে টিআরএনএর সহায়তায়, এখানে এনজাইমস থাকবে বিভিন্ন, এবং কোথায় ঘটবে এটা, রাইবোজোমের মধ্যে ঘটবে। তাহলে এভাবে আমরা সংজ্ঞাটা বানায় ফেলবো। আমরা সংজ্ঞা নিজে নিজে প্রসেস করবো, আমরা মুখস্থ করব না। ঠিক আছে, আমরা বুঝে জিনিসটাকে লেখার চেষ্টা করব। দেখো প্রয়োজনীয় উপাদান অর্থাৎ কি কি লাগে এই ট্রান্সলেশন প্রক্রিয়ায়। দেখো এমআরএনএ ছাঁচ লাগবে, এই যে এমআরএনএ ছাঁচ, যেটা কোথা থেকে আসে, যেটা ওই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আমাদের নিউক্লিয়াস থেকে আসে। ঠিক আছে, এমআরএনএ ছাঁচ বা টেমপ্লেট। দেখো 2 নম্বরে কি লাগে, 2 নম্বরে হচ্ছে কোডন এবং তার সাথে অ্যান্টিকোডন। তো এই কোডন আর অ্যান্টিকোডন কোথায় থাকে সেটা একটা জানার বিষয়। দেখো তো টিআরএনএ নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে 3 প্রাইম প্রান্তে
3 বেস এর, অর্থাৎ 3টা বেস থাকে। এটা হচ্ছে 3টা বেস থাকে টিআরএনএর একটা প্রান্তে। এখানে থাকে অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন। তো অ্যান্টিকোডনে কি যুক্ত হয়? অ্যান্টিকোডনে থাকে এমআরএনএ যুক্ত হয়, এখানে যুক্ত হবে এমআরএনএ এসে এই অ্যান্টিকোডনের সাথে যুক্ত হবে। আর এই প্রান্তে তার যে 3 প্রাইম প্রান্ত, 5 প্রাইম, এখানে কিছু বেস সিকোয়েন্স থাকে। তো 3টা বেস সিকোয়েন্স থাকে, যেটাকে আমরা বলছি কোডন। এটা সাধারণত এ সি সি, ঠিক আছে? ওকে, তারপরে দেখো যে এটা হচ্ছে, তাহলে ওটা কোডন, এটাকে আমরা বলছি কোডন, কোডন, এবং এটা হচ্ছে অ্যান্টিকোডন। তো কোডন সেটা কত থাকবে? 3 প্রাইম প্রান্তে থাকবে 3 বেজের কোডন, এবং আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিকোডন থাকবে মাঝখানে, এবং সেটা সেখানে এসে এমআরএনএ যুক্ত হবে। ওকে, তারপরে দেখো যে ইনিশিয়েটর বা টিআরএনএ সূচনা কোডন এইউজি মেথিওনিন নিয়ে রাইবোজোমে আসে। অর্থাৎ যে টিআরএনএ এই ট্রান্সলেশনের সূচনা করে, সূচনা ঘটায়, ওটাকে আমরা বলছি কি? ইনিশিয়েটর। ইনিশিয়েটর মানে সূচনাকারী, ঠিক আছে? তাহলে সূচনাকারী টিআরএনএ কোন অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসবে? দেখো এই কোডনটা সে নিয়ে আসবে, নিয়ে এসে রাইবোজোমে যুক্ত করবে, এবং এটা কোন প্রোটিনের জন্য আমরা দেখতে পাচ্ছি? অ্যামিনো অ্যাসিডের জন্য, সেটা দেখতে পাচ্ছি মেথিওনিন। ওকে, তার মানে এই ইনিশিয়েটর টিআরএনএ এসে এইউজি, এই মেথিওনিন নিয়ে রাইবোজোমের মধ্যে আসবে। এখন দেখো 4 নম্বর যদি বলি যে 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড রয়েছে আমাদের শরীরে, প্রায় 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড রয়েছে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিড 20 প্রকারের, এটা ফিক্সড। তারপরে দেখো এর জন্য প্রায় 61 প্রকার কোডন রয়েছে। এই অ্যামিনো অ্যাসিডের জন্য, 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য প্রায় 61 প্রকারের কোডন রয়েছে। তো আমরা কোডন, মোট কোডন হচ্ছে 46, বাট এর মধ্যে তিনটি নন কোডিং, মানে এরা আসলে স্টপ কোডন, স্টপ কোডন। তো স্টপ কোডন কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে না, তার মানে আলটিমেটলি আমাদের কয়টা থাকলো? 61, তাই না? 61। আচ্ছা, রাইবোজোম। রাইবোজোমের খেয়াল করো, এ সাইট, আমরা জানি 3টা সাইট থাকে, যখন আমরা রাইবোজোম পড়েছিলাম বিস্তারিত। এ সাইট, পি সাইট বা পেপটাইডিল অ্যাটাচমেন্ট, আর হচ্ছে ই সাইট বা নির্গমন, ঠিক আছে? ইমিশন সাইট। তো এই সাইটগুলো আমরা যদি দেখি তাহলে কেমন দেখায় এটা আমরা দেখব, এবং প্রসেসটা কি সেটাও আমরা দেখব। দেখো 6 নম্বরে যেটা বলা হচ্ছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। এই অ্যামিনো অ্যাসাইল কি করে? টিআরএনএ সিনথেটেজ কি করে? টিআরএনএ এর সহায়তায় এটা কাজ করে, এবং ট্রান্সলেশনের জন্য গুরুত্বপূর্ণ সংকেত এরা বহন করে। ওকে, দেখো এখন যদি আসে যে প্রক্রিয়াটা আমরা দেখি তাহলে কেমন হবে। প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রক্রিয়া রেপ্লিকেশন থেকে শুরু করে ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ট্রান্সলেশনের সূচনা আমরা দেখব যে ধাপ কয়টা? 3টা ধাপে এটাকে ভাগ করা হচ্ছে অ্যাজ ওয়েল। দেখো ট্রান্সলেশনের সূচনা আর পলিপেপটাইড চেনের বৃদ্ধিকরণ এবং সমাপ্তিকরণ। সূচনা মানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি স্টার্টিং বা ইনিশিয়েশন, আর এটাকে বলতে পারি ইলংগেশন, আর এটাকে বলতে পারি টার্মিনেশন, তাই না? টার্মিনেশন বা সমাপ্তি, সবগুলোর ক্ষেত্রে কিন্তু এক সেম প্রায়। আচ্ছা, তো দেখো ইনিশিয়েশন বা স্টার্টিংয়ে কি ঘটে? এখানে স্ক্যানিং 3 প্রাইম প্রান্ত থেকে, অর্থাৎ খেয়াল করো যে স্ক্যানিং শুরু হবে কোথা থেকে? আমরা একটু দেখব যে 3 প্রাইম প্রান্ত থেকে এরা আসলে স্ক্যানিংটা শুরু করবে। কোথায়? এমআরএনএ। ওকে, 3 প্রাইম প্রান্ত থেকে শুরু করবে। তো স্টার্ট কোডন কি? এইউজি। খেয়াল করো, স্টার্ট কোডন এইউজি। তো এইউজি কি করবে? এই স্টার্টিংটা করবে, অর্থাৎ মেথিওনিন দিয়ে এই স্টার্টিং শুরু হবে, ট্রান্সলেশন প্রক্রিয়া মেথিওনিন দিয়ে শুরু হবে। তো স্টার্ট কোডন যখন পেয়ে যাবে
ট্রান্সক্রাইব করতে আছে, মানে সে যেতে আছে, খুঁজতে আছে। তো খুঁজতে খুঁজতে দেখা গেল যে এখানে AUG পেয়ে গিয়েছে, তার মানে এখান থেকে শুরু হয়ে যাবে প্রক্রিয়াটা। ঠিক আছে, এখান থেকে ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো দেখো রাইবোজোমের দুটো ইউনিট একত্রিত হয় এরপর। তো খেয়াল করো, এই যে রাইবোজোমের ছোট খণ্ড মানে আমাদের যদি বলি আমরা তো প্রকৃত কোষী, তার মানে আমাদের ক্ষেত্রে রাইবোজোমের ছোট খণ্ড কোনটা বলো তো? 40S, তাই না? 40S। তো এটা হচ্ছে সেই 40S। এখানে থাকে EPA, অর্থাৎ 3টে সাইট এখানে উপস্থিত থাকে। তারপর খেয়াল করো এখানে কি মিথিওনিন, এই ইনিশিয়েটর এটা এসে যুক্ত হয়। তো এই কোডটা কি AUG, অর্থাৎ AUG এই মেথিওনিনটাকে নির্দেশ করে। মনে করো সে এখানে AUG পেয়ে গিয়েছে, এখানে সে পেয়ে গিয়েছে। ঠিক আছে, তারপরে সে কি করলে ইনিশিয়েটর এর সাহায্যে এখানে সে যুক্ত হয়ে গেল। এই জায়গাতে সে কি করবে? যুক্ত হয়ে যাবে। তো দেখো আগে কি যুক্ত হলো? রাইবোজোমের ছোট খণ্ডের সাথে টিআরএনএ যুক্ত হলো। যে টিআরএনএ-কে আমরা কি বলছিলাম? ইনিশিয়েটর বলছিলাম, তাই না? অর্থাৎ সূচনা ঘটায়। তো এই ইনিশিয়েটর টিআরএনএ যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে কমপ্লেক্স তৈরি করলো, একটা কমপ্লেক্স তৈরি করলো। যুক্ত হওয়ার পরে যখন সে এমআরএনএ-তে এসে যুক্ত হলো, তখন বড় একটা যে রাইবোজোমের খণ্ডটা, রাইবোজোমের যে বড় যে ইউনিট, এই যে এতটুকু, এই বড় ইউনিট, এটা কি ছিল? বড় ইউনিটটা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা জানি 60S, তাই না? তখন এসে যুক্ত হয় এটার সাথে। যুক্ত হওয়ার পরে আস্তে আস্তে কি করতে থাকবে? এটা স্ক্যানিং করতে থাকবে এবং একটার পর একটা কোড দিয়ে সে প্রোটিন তৈরি করতে থাকবে একসাথে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে সূচনা পর্ব। তারপরে আস্তে আস্তে যাবে এবং একটার পর একটা কি করবে? এই যে দেখো একটার পর একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে আছে। তো একটার পর একটা অ্যামিনো অ্যাসিড এই যে কানেকশন দিয়ে যুক্ত, একটার পর একটা এভাবে যুক্ত হতে থাকবে। তারপর এটা আবার এসে যুক্ত হবে, পরে আরও একটা এসে এখানে যুক্ত হবে। এরকম একটার পর একটা চেইন তৈরি করতে থাকবে, একটার পর একটা অ্যামিনো অ্যাসিডের চেইন তৈরি করতে থাকবে। এটাকে আমরা বলছি পলিপেপটাইড। এই যে বন্ধন, এই বন্ধনটাকে কি বলা হয়? পেপটাইড বন্ধন, TIDE, পেপটাইড বন্ড। তো অনেকগুলো পেপটাইড বন্ডের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, আর এই প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড, তো অনেকগুলো পেপটাইড বন্ধনের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হয়। এর জন্য আমরা এটাকে কি বলছি? পলিপেপটাইড। এই যে দেখো পলিপেপটাইড চেইন। ঠিক আছে, আচ্ছা এই পলিপেপটাইড চেইনগুলো নির্দিষ্ট পরিমাণ মিলে একটা প্রোটিন তৈরি করে। আচ্ছা, তো দেখো যে এটা বর্ধিতকরণ পর্ব, অর্থাৎ এটা চলতে থাকে একটার পর একটা এভাবে তৈরি হতে থাকে। এবং এটা হচ্ছে টার্মিনেশন। যখন এই প্রান্তে চলে আসলো তখন সেটা কি হয়ে গেল? টার্মিনেশন শুরু হয়ে গেল, অর্থাৎ সমাপ্তি পর্ব এখানে এসে সমাপ্ত হয়ে যায়। ওকে, যখন সে কোনো কোড পেয়ে যাবে, মনে করো এখানে সমাপ্তি কোড কি আছে? এই যে UAA, আমরা জানি সমাপ্তি কোড স্টপ কোডন, মনে রাখবা অলওয়েজ তিনটা, সেটা কি? UAA, UAG, UGA। ঠিক আছে, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। যখনই পেয়ে গিয়েছে, দেখো UAA পেয়ে গিয়েছে, তার মানে ওই জায়গাতে এসে এই ট্রান্সলেশন প্রক্রিয়া স্টপ হয়ে যাবে এবং এ পর্যন্ত আমরা যে পলিপেপটাইড চেইন পেলাম এটা মিলে বিভিন্ন অংশ মিলে প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা তো স্টপ কোডন এই যে তিনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, কোনো না কোনো পরীক্ষাতে পাবাই মাস্ট। আর প্রোটিন রিলিজ ফ্যাক্টর, তারপরে প্রোটিন রিলিজ ফ্যাক্টর কি করে? প্রোটিনটাকে রিলিজ করে, অর্থাৎ প্রোটিন আমরা পেয়ে যাব প্রোটিন রিলিজ ফ্যাক্টর দ্বারা। এখানে আমরা প্রোটিন পেয়ে যাব, প্রোটিনস। ঠিক আছে, তো এইভাবে আসলে ট্রান্সলেশন প্রক্রিয়াটা চলতে থাকে, খুবই ইজি। তারপরে দেখো লাস্ট যে আমাদের নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, অর্থাৎ জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। কিছুই না, এখানে জাস্ট আমাদের তিনটা কথা মনে রাখা লাগবে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তো এটা আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে দেখব। ডিএনএ থেকে আরএনএ, থেকে কি তৈরি হয়? প্রোটিন। আরএনএ থেকে প্রোটিন। ওকে, তো ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন সৃষ্টি হয়। এই প্রোটিনটাই হচ্ছে কি সবচেয়ে বড় কর্মী অণু, লার্জেস্ট ওয়ার্কার মলিকিউল, লার্জেস্ট ওয়ার্কার মলিকিউল। এবং কোষের সব কিছু নিয়ন্ত্রণ ও প্রকাশ করে প্রোটিন, কন্ট্রোলস
সেল ফাংশন, ঠিক আছে, কন্ট্রোলস সেল ফাংশনস। তার মানে আমরা বলতে পারি যে প্রোটিন হচ্ছে লার্জেস্ট ওয়ার্কার মলিকিউল এবং এটাই হচ্ছে সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। তো এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। তো এটা আমরা মনে রাখলেই হয়ে যাবে, আমরা জাস্ট একটা ইকুয়েশন মনে রাখবো, শেষ। ওকে, তো এখানে আমরা আরেকটা অ্যাড করতে পারি যে ডিএনএ থেকে ডিএনএ, এটা হচ্ছে রেপ্লিকেশন। এটাকে আমরা কি বলছি? রেপ্লিকেশন, ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ওকে, তো এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। এখন আসো যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক, জিন। কি এটা? জিন। ওকে, তো জিন হচ্ছে, আমরা যদি সংজ্ঞায়িত করি, খুবই সিম্পল একটা সংজ্ঞা হচ্ছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক। তো আরও একটা যদি তোমাদের সহজ সুবিধার জন্য বলি যে ডিএনএ এর অংশ যা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে, অর্থাৎ যে কোনো অংশ হবে না। কারণ আমরা দেখলাম যে ডিএনএর মধ্যে বিভিন্ন জাঙ্ক ডিএনএ থাকে, ঠিক আছে, এরা কোনো কাজেরই না, ঠিক আছে। তো এই যে ডিএনএর মধ্যে যে অংশ অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারবে, অতটুকুকে আমরা কি বলবো? জিন বলবো। আচ্ছা দেখো, আবিষ্কারক অর্থাৎ জিনের যে ইতিহাস সেটা আমরা একটু জানি। গ্রেগর জোহান মেন্ডেল এটাকে ফ্যাক্টর হিসেবে নামকরণ করেন। ওকে, দেখো, জোহানসেন উনি জিন হিসেবে নামকরণ করেন, থমাস হ্যান্ট মর্গ্যান উনি ক্রোমোজোমে অবস্থিত এই কথাটা বলেছেন যে ডিএনএ বা জিন আসলে যে ক্রোমোজোমের মধ্যে আছে এটা উনি বলেছিলেন, থমাস হ্যান্ট মর্গ্যান, এক্সপেরিমেন্টের মাধ্যমে। হরগোবিন্দ খোরানা ইন্ডিয়ান, উনি কি বলেছেন যে কৃত্রিম জিন তৈরি করেছিলেন, অর্থাৎ উনি ল্যাবরেটরিতে একটা কৃত্রিমভাবে নতুন জিন তৈরি করেছিলেন। জিন তৈরি করার ফলে উনি কত সালে? 1969 সালে নোবেল পান। এই সবগুলো ইনফরমেশনই 5 স্টার। তারপরে দেখো, লোকাস অর্থাৎ যে স্থানে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থিত তাকে আমরা কি বলবো? লোকাস। যে স্থানে জিন অবস্থিত তাকে লোকাস বলে। খুবই সিম্পল একটা সংজ্ঞা। অনেক সময় আসে লোকাস কি, তো জিনের আধুনিক ধারণা দেখো এখানে যে ডিএনএ হলো জিনগত একটা বস্তু, অর্থাৎ ডিএনএ হচ্ছে জিনগত বস্তু, এটা কিন্তু আধুনিক ধারণা। আচ্ছা, এখন আমরা দেখব যে জিনের বিভিন্ন একক, অর্থাৎ জিন বিভিন্ন একক হিসেবে ব্যবহার হতে পারে। তো দেখো তোমরা জাস্ট খুবই সিম্পল, এটা আমরা ওয়ার্ডগুলো দেখবো, ওয়ার্ডের সাথে কাজের মিল আছে, অর্থাৎ এককের মিল আছে। রেকন হচ্ছে রিকম্বিনেশনের একক, অর্থাৎ এটা রিকম্বিনেশনের কাজ করে, এটা কিন্তু জিনের কাজ, এটা কিন্তু রিকম্বিনেশনের কাজ করে। মিউটেশনের একক, এটা মিউটেশন ঘটায়। আচ্ছা, রেপ্লিকন এটা হচ্ছে রেপ্লিকেশনের একক বা রেপ্লিকেশন ঘটায়। সিস্ট্রন এটা হচ্ছে জিন হচ্ছে কার্যের একক, অর্থাৎ জিনের কাজ করার ক্ষমতা, এটাই হচ্ছে মানে ওই জিনটাকে আমরা বলছি সিস্ট্রন বা কার্যের একক। ইকোলায়ে একটা সিস্ট্রনকে দেখো এতটা নিউক্লিওটাইড থাকে, একটা সিস্ট্রনে কয়টা নিউক্লিওটাইড থাকে? 1500টা নিউক্লিওটাইড প্রায় থেকে থাকে। ওকে, এটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ইকোলায়ে একটা সিস্ট্রনে কয়টা নিউক্লিওটাইড থাকে। আচ্ছা, এরপরে দেখো যে জিনের ধরন যদি আমরা একটু দেখি, তাহলে জিনের ধরনগুলো দেখো, লিথাল যেটা মৃত্যু ঘটায়, এই জিন থাকলে কি হবে? মৃত্যু নির্ধারিত, অবধারিত। অনকোজিন এটা কি ঘটায়? ক্যান্সার সৃষ্টিকারী যে জিন সেটাকে আমরা বলছি অনকোজিন। ট্রান্সজিন, আচ্ছা, এক ধরনের জীব থেকে অন্য জীবে যে জিন স্থানান্তরিত করা হয়, ওটাই হচ্ছে ট্রান্সজিন। অর্থাৎ একটা মনে করো উদ্ভিদ বা প্রাণী, সেখান থেকে অন্য একটা উদ্ভিদ বা প্রাণীতে জিনটা নিয়ে চলে যাওয়া হলো এবং ওখানে স্থাপন করা হলো, তাহলে ওই জিনটাকে আমরা বলবো ট্রান্সজিন, ট্রান্সফার করা হলো।
অর্থাৎ অটোজোমাল আমরা জানি যে আমাদের যে দেহ বা হচ্ছে যে ক্রোমোজোম আছে তার মধ্যে অটোজোমাল আছে, আবার হচ্ছে সেক্স ক্রোমোজোম আছে। তো তার মধ্যে অটোজোমাল ক্রোমোজোম বা অটোজোমাল জিন কোনটা, যেটা অটোজোমে থাকে, এই যে অটোজোমে থাকে, অটোজোম এ থাকে, তারা হচ্ছে অটোজোমাল জিন। কি করে এরা? মাথার টাক সৃষ্টি করে। এটা কিন্তু একটা জেনেটিক একটা ট্রেড বলতে পারি বা ক্যারেক্টার বলতে পারি, মাথার টাক সৃষ্টি হয়। এবং অ্যালবিনিজম, কারো কারো দেখবে যে সে ইন্ডিয়ান বা আমাদের বাংলাদেশি, তো আমাদের বাংলাদেশিরা অনেক বেশি সাদা হয় না নর্মালি। তো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তার চুল এবং তার ইভেন যে চোখের পাপড়িগুলো রয়েছে এগুলো সহ সব কিছুই সাদা হয়ে যায় এবং দেহের বর্ণ সহ অস্বাভাবিক যেটাকে আমরা বলি। তো ওই রকম ডিজিজ, ওইটা কিন্তু একটা জেনেটিক অ্যাবনর্মালিটি, এটা হচ্ছে অ্যালবিনিজম। এটা কার কারণে হয়ে থাকে? অটোজোমাল একটা ডিজিজ, যেটা অটোজোমের কারণে হয়ে থাকে, অটোজোমের যে জিন থাকে তার কারণে হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো যে হল্যান্ড্রিক জিন, এটা ওয়াই ক্রোমোজোমে থাকে। ওয়াই ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে এরাই হচ্ছে হল্যান্ড্রিক জিন। ওকে, আচ্ছা, তারপরে দেখো লিঙ্কড জিন, অর্থাৎ এই জিনগুলা লিঙ্কড একটার সাথে আরেকটা, অর্থাৎ সম্পর্কযুক্ত, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, লিঙ্কড। ঠিক আছে, তো এরকম জিনই হচ্ছে লিঙ্কড জিন। তো কোনো প্রজাতির কোষে বিদ্যমান সকল ধরনের এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে আমরা জিনোম বলবো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সংজ্ঞা, যে জিনোম কাকে বলে। মনে করো যে আমাদের যে কোষ, প্রত্যেকটা কোষে কতটা ক্রোমোজোম আছে আমরা জানি। আমাদের কোষে ক্রোমোজোম আছে 46টা, তাই না? 46টি। তো এরকম একটা কোষে বিদ্যমান যে এরকম 46টা ক্রোমোজোম আছে, তো এই ক্রোমোজোমের মধ্যে আবার জিন আছে। যেহেতু ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ক্রোমোজোমের মধ্যে কি আছে? ডিএনএ, অনেক ডিএনএ সূত্রক। তো ডিএনএর মধ্যে আবার কি আছে? জিন আছে। তো এই যে সবগুলো জিন, এই সমষ্টিকে, প্রত্যেকটা জিনকে আমরা একসাথে যখন করে ফেলবো, তখন ওই যে একটা সেট হলো, ওই সেটটাকে আমরা বলবো জিনোম। তাহলে আমাদের যদি আমরা দেহকোষের একটা কোষ নিয়ে সেটার ক্রোমোজোমে, তারপর হচ্ছে আমরা দেখি যে কয়টা জিন রয়েছে, জিনগুলোকে যদি একটা সেট করি তাহলে ওটা হবে আমাদের জিনোম। ঠিক আছে, আমাদের জিনোম বা হিউম্যান জিনোম। দেখো, হিউম্যান জিনোম প্রজেক্ট 2007 সালে এটা হয়েছিল। তো অনুযায়ী মানব কোষে কার্যকরী জিনের সংখ্যা কত? প্রায় 30 থেকে 40,000 জিনের সংখ্যা এত, এবং নিউক্লিওটাইডের সংখ্যা প্রায় 29,000 মিলিয়ন নিউক্লিওটাইড থাকে। এই দুইটা ইনফরমেশন একটু কষ্ট করে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, মানুষের জন্য শুধুমাত্র মানবদেহের ক্ষেত্রে সংখ্যাটা আমাদের মনে রাখা লাগবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের জিনোম হচ্ছে সেটটা হচ্ছে 30 থেকে 40,000 জিনের সমষ্টি। ওকে, এখন দেখো অপেরণ কিছুই না, আদিকোষের জিন প্রকাশের একক যেটা আদিকোষের ক্ষেত্রে, সেটাকে আমরা বলছি অপেরণ। 4টা অংশ থাকে এটার। গাঠনিক, অর্থাৎ গঠন করে এটা, এবং প্রমোট করে। ঠিক আছে, কোনো একটা কাজ সে প্রমোট করে। এবং অপারেটর হচ্ছে চালনা করে বা করে, এটাকে সম্পন্ন করে। রেগুলেটর, নিয়ন্ত্রণ করে, একটা কাজ সে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, অপারেট করবে, তাহলে এটা গঠন, এর কাজ হচ্ছে গঠনমূলক, এটার কাজ হচ্ছে প্রমোশন, আর এটা হচ্ছে অপারেশন অর্থাৎ একটা কাজ সম্পাদন করবে, এবং রেগুলার, নিয়ন্ত্রণ অর্থাৎ কাজ নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, তো এই কাজগুলো আদিকোষের ক্ষেত্রে অপেরণ করে থাকে। এরপরে আমরা আসি জেনেটিক কোড, আমাদের লাস্ট টপিক। তো জেনেটিক কোড কি? দেখো, জেনেটিক কোড হলো 3 লেটার বা ট্রিপলেট। ওকে, 3টা লেটার থাকবে কোড, যা ডিএনএ পরপর একত্রে বিন্যস্ত থাকে। সংখ্যা কয়টা? 64। তো 3টা লেটার, মনে করো আমাদের স্টার্ট কোডন কি ছিল? AUG, 3টা না? অ্যাডিনিন, ইউরাসিল, তারপরে হচ্ছে এখানে গুয়ানিন, তারপরে আর কি ছিল? এটা হচ্ছে স্টার্ট। স্টপ কোডন কি ছিল? UAA, UAG, UGA। এই প্রত্যেকটা, এগুলো হচ্ছে স্টপ কোডন, আর এটা হচ্ছে স্টার্ট কোডন। তো এই যে এগুলা খেয়াল করো, প্রত্যেকটা কি? 3টা লেটারের সমন্বয়ে গঠিত। এই জন্য আমরা এটাকে কি বলছি? ট্রিপলেট অর 3 লেটার
যা ডিএনএতে পরপর বিন্যস্ত থাকে। যেমন আমরা যদি এরকমভাবে দেখি তাহলে দেখব যে অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। তো অ্যাডিনিনের সাথে থাইমিন থাকবে, থাইমিনের সাথে অ্যাডিনিন থাকবে, সাইটোসিনের সাথে গুয়ানিন থাকবে, গুয়ানিনের সাথে সাইটোসিন থাকবে। তো এরকম একটার পর একটা আছে না, একটার পর একটা, এই যে তিনটা, যখন তিনটা এটাকে আমরা বলবো একটা কোডন। তারপরে এখানে সি আছে, মনে করো এখানে এ আছে, এখানে আছে জি, তাহলে এই তিনটাকে আবার বলবো আরেকটা কোডন। ওকে, এইভাবে কোডনগুলা একটার পর একটা ডিএনএতে সজ্জিত থাকবে এবং প্রত্যেকটা কোডন কোনো না কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করে থাকে। এখন আমরা বৈশিষ্ট্যগুলো আসি। বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো আমরা জানবো, এই কয়টাই জানবো, তাহলেই আমাদের আজকের মতো শেষ। তো দেখো, একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, কিন্তু একটি কোডন কখনোই একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করে না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। অর্থাৎ আমরা বলতে পারি যে একাধিক কোডন, মনে করো যে বা হচ্ছে এই তিনটা মিলে একটা অ্যামিনো অ্যাসিডকে সে কোড করেছে, একটা অ্যামিনো অ্যাসিড একটাই, ঠিক আছে, হতে পারে, এরকমটা হতে পারে, ইভেন চারটাও করতে পারে, চারটাও করতে পারে। তো কিন্তু কি করবে না, একটা অ্যামিনো অ্যাসিড, মনে করো অ্যামিনো অ্যাসিড একটা, এটা যে অনেকগুলো, একটা একাধিক অ্যামিনো অ্যাসিড, এখানে আরেকটা অ্যামিনো অ্যাসিড প্রাইম, এখানে আরেকটা অ্যামিনো অ্যাসিড 1 আর এটা অ্যামিনো অ্যাসিড 2। তো এরকম মনে করো একটা, এটা হচ্ছে এসি, মনে করো এইটা একটা কোডন। তো এই একটা কোডন কখনোই একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করবে না, এটা সম্ভব না, এটা হবে না, ঠিক আছে, এটা হবে না। তার মানে আমরা বলতে পারি যে শুধুমাত্র এটা হবে না, ক্রস। শুধুমাত্র আমরা বলতে পারি যে একাধিক কোডন মিলে একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করবে, উল্টাভাবে একাধিক অ্যামিনো অ্যাসিড একটা কোডন দ্বারা নির্দেশ হতে পারবে না। দেখো, ওভারল্যাপ করে না। ওভারল্যাপ মানে কি, খেয়াল করো, এরকম থাকে, মনে করো যে এটা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এটা মনে করো এখানে আছে আবার থাইমিন, ঠিক আছে। তো এটা একটা কোডন, এতটুকু হচ্ছে একটা কোডন, আবার পরের কোডন শুরু হবে এই জায়গা থেকে, ঠিক আছে, কিন্তু কখনোই এইখান থেকে হবে না, ওভারল্যাপিং হবে না, অর্থাৎ এই কোডন থেকে কোনো অংশ যাবে না, এটা স্বতন্ত্র, এরপরে শুরু হতে পারে, কিন্তু ওই অংশটা সেখানে ইনক্লুড হবে না, অর্থাৎ ওভারল্যাপ করবে না। কোডন সমূহ সার্বজনীন, অর্থাৎ আদিকোষ থেকে শুরু করে ব্যাকটেরিয়ার যে ক্রোমাটিন ওই জায়গা থেকে শুরু করে আমাদের পর্যন্ত, আমরা যে হিউম্যান সর্বোচ্চ স্তরের জীব, সেই পর্যন্ত এই কোডনগুলো সেম, কোডনের কোনো পার্থক্য নেই, ঠিক আছে। এজন্য এটাকে কি বলা হচ্ছে, সার্বজনীন বা ইউনিভার্সাল। কোডনগুলা কি ইউনিভার্সাল। তারপরে দেখো যে 3 অক্ষর বিশিষ্ট হয়, অর্থাৎ কোডনগুলা 3 অক্ষর বিশিষ্ট ট্রিপলেট, এটা আগেই বলা হয়েছে। আচ্ছা, স্টার্ট কোডন, সেটা হচ্ছে এইউজি, মেথিওনিনকে কোড করে, মেথিওনিন, এবং এটা অ্যামিনো অ্যাসিড একটা, মেথিওনিন একটা অ্যামিনো অ্যাসিড, এটা স্টার্ট কোডনের খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। স্টপ কোডন হচ্ছে 3টা, ইউএএ, ইউএজি, ইউজিএ, এরা হচ্ছে নন কোডিং, অর্থাৎ কোনো অ্যামিনো অ্যাসিডকে এরা কোড করতে পারবে না। ওকে, তো এই ছিল আমাদের আজকের লেকচার, এবং আজকের লেকচারে আমরা কিন্তু প্রথম অধ্যায় শেষ করে ফেলেছি, খুব ভালোভাবে শেষ করেছি আশা করি, এবং তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা শুরু করেছিলাম রেপ্লিকেশন দিয়ে, তারপর পড়লাম ট্রান্সক্রিপশন, দেন ট্রান্সলেশন, তারপর আমরা জিন পড়লাম, জেনেটিক কোড পড়লাম। তো এইগুলো পড়লেই কিন্তু আমাদের সিলেবাস কভার হয়ে যায়, এগুলোর মধ্যেই আমাদের প্রশ্ন আসে, ঘুরে ঘুরে এগুলোর মধ্যে থেকেই কিন্তু প্রশ্নগুলো আসে, ঘুরিয়ে পেঁচিয়ে। তো আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে ক্লাসটা। তো তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।